কষ্ট করে রোটা লিখবেন নামের আগে, ঠিক আছে? তা আমরা আছি আমাদের ব্যাকরণ ব্যাচে, এবং হাঁটি হাঁটি পাপা করে আমরা বাংলা ব্যাকরণ ব্যাচের অনেকগুলো ব্যাপার সম্পর্কে জানবো। আমরা গত ক্লাসটাতে প্রশ্ন অ্যানালাইসিস করেছিলাম কোন কোন বিষয়ে আমরা পড়বো না পড়বো সেই বিষয়টাতে। পাশাপাশি আমরা একটু চেষ্টা করেছি যে আমাদের বাংলা লিপি বা আমাদের যে ভাষার উৎপত্তি সে সম্পর্কে একটু জানা। আশা করি সবাই ওই অংশটুকু ভালো করে দেখেছেন। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে এটা প্রত্যেক ক্লাসের জন্য ক্লাসে জয়েন করার সাথে সাথে নিজের রোল এবং নামটা লিখে ফেলবেন। রোলটা আগে থাকবে, নামটা পরে থাকবে, তাহলে আমরা সবাইকে একটা সিরিয়াল অনুসারে দেখতে পাই আর কি। এটা আমাদের নিজেদের জন্য একটু বিশেষ প্রয়োজন। ওকে, তো আমরা বাংলা ব্যাকরণের ক্ষেত্রে যে বিষয়টা সবসময় দেখার চেষ্টা করি বা জানার চেষ্টা করি, যেটা আমরা ব্যাকরণ করছি, বাংলা ব্যাকরণটা আসলে কোত্থেকে আসছে, কিভাবে আসছে, এটার ইতিহাসটা কিরকম, বা কি কি রকম পদক্ষেপের মাধ্যমে বা কি কি রূপান্তরের মাধ্যমে বাংলা ব্যাকরণটা এখনকার জায়গায় এসেছে, এটা আমাদের জন্য একটা বড় প্রশ্ন সবসময়, যেহেতু ব্যাকরণ করছি প্রশ্ন দেখা স্বাভাবিক। তো ব্যাকরণ মানে হচ্ছে আসলে এমন একটা বই বা এমন একটা শাস্ত্র যেটা কোনো ভাষাকে শুদ্ধভাবে লিখতে পড়তে ও বলতে শেখায়। ব্যাকরণ হচ্ছে মূলত একটা নিয়মের বই। ব্যাকরণ হচ্ছে মূলত একটা নিয়মের বই, যেটা লিখতে পড়তে ও বলতে শেখাবে, ভাষাকে শুদ্ধভাবে লিখতে পড়তে ও বলতে শেখাবে, ভাষাকে শুদ্ধভাবে লিখতে পড়তে ও বলতে শেখাবে, ভাষাকে শুদ্ধভাবে লিখতে পড়তে ও বলতে শেখাবে। তার নাম হচ্ছে ব্যাকরণ। এক কথায় বলতে পারেন এটা হচ্ছে একটা নিয়মের বই। এটা হচ্ছে একটা নিয়মের বই। এই কিসের নিয়ম? ভাষাকে শুদ্ধভাবে লিখতে পারা, বলতে পারা এবং শেখানোর জন্য। আচ্ছা, আমরা যে ব্যাকরণ শব্দটার শাব্দিক অর্থে যাই, তার একটা শাব্দিক অর্থ দ্বারা বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ মানে হচ্ছে বিশেষ ভাবে বিশ্লেষণ। ব্যাকরণ মানে বিশেষ ভাবে বিশ্লেষণ। ব্যাকরণ মানে বিশেষ ভাবে বিশ্লেষণ। আচ্ছা, আর এটার একটা বিশ্লেষণ আছে, অর্থ তো আছে যে বিশ্লেষণ করা। যেমন ধরেন আমরা যখন বলি বিয়ে করা, বিয়ে করা মানে কিন্তু একটা নিয়মের মধ্যে থাকা। এটা জানেন কিনা? বিয়ে করলে দেখবেন মানুষ খালি এটা করতে ভয় পায়, ওটা করতে ভয় পায়, খালি একটা নিয়মের মধ্যে থাকা, কখনো বাইরে থাকবে না, তাড়াতাড়ি বাসায় চলে যাবে, এই করবে সেই করবে, মানে একটা নিয়মের মধ্যে আবদ্ধ হয়ে পড়া আর কি। তো বিয়ে করা যেরকম একটা আবদ্ধের মধ্যে পড়ে থাকা, নিয়মের মধ্যে চলে যাওয়া, ব্যাকরণও কিন্তু এরকম একটা নিয়মের মধ্যে চলে আসা। কিভাবে? কারণ ব্যাকরণ মানেই ব্যাকরণ, মানে নিয়মের মধ্যে থাকা। ব্যাকরণ মানেই ব্যাকরণ, ব্যাকরণ মানেই ব্যাকরণ। এই ব্যাকরণ মানে আমরা আসলে ব্যাকরণ শব্দের যে বিশ্লেষণ আছে সেটাকে ইন্টিগ্রেট করছি। বি যোগ আ যোগ ক্রি যোগ অন, 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 ব্যাকরণ। এটা হচ্ছে ব্যাকরণের বিশ্লেষণ। আর যদি অর্থ ইন্টিগ্রেট করি তাহলে হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। তো ব্যাকরণ যেহেতু আমাদের ভাষাকে শুদ্ধভাবে লিখতে পড়তে বলতে শেখায়, নানা রকম নিয়ম নীতি নিয়ে আলোচনা করে, তো এটাকে আমরা বলতে পারি ভাষার জন্য একটা সংবিধান। ব্যাকরণ মানে হচ্ছে ভাষা সংবিধান। ব্যাকরণ মানে হচ্ছে ভাষা সংবিধান। ব্যাকরণ মানে হচ্ছে ভাষা সংবিধান, যে ভাষাকে একটা সংবিধানের মধ্যে নিয়ে আসে বা একটা নিয়মের মধ্যে নিয়ে আসে। ভাষাকে একটা সংবিধান বা একটা নিয়মের মধ্যে নিয়ে আসে। আচ্ছা, ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় যে চারটা। ব্যাকরণ মূলত চারটা বিষয় নিয়ে আলোচনা করে, সেটাকে আমরা তত্ত্ব বলি। ব্যাকরণের চারটা প্রধান তত্ত্ব আছে। আচ্ছা, এই যে ব্যাকরণ, যেটা আমরা জানলাম যে ভাষাকে শুদ্ধভাবে লিখতে পড়তে বলতে শেখাচ্ছে, আমরা জানলাম যেটার অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ, আমরা জানলাম যেটাকে ভাঙলে বি যোগ আ যোগ ক্রি যোগ অন পাওয়া যায়, যেটাকে মূলত বলা যেতে পারে ভাষা সংবিধান। এই ব্যাকরণ চারটা তত্ত্ব নিয়ে আলোচনা করে। এই চারটা তত্ত্বকে কি সেই বিষয়ে যাওয়ার আগে আমরা আপনাদের একটা লোকের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই লোক। আপনারা তো লোকই দেখতে পাচ্ছেন না, আপনারা শুধু হেলমেট দেখতে পাচ্ছেন, তাই না? আচ্ছা, হেলমেট দেখতে পেলেও হেলমেটের আড়ালে একটা লোক আছে। আমরা ধরে নেই যে আড়ালে যে লোকটা আছে, লোকটার নাম হচ্ছে বাংলা ব্যাকরণ। তো বাংলা ব্যাকরণ হেলমেট নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আপনারা ইন্ডিকেট করেন তো, ধরেন বাংলা ব্যাকরণকে কখন আপনি আপনার সামনে পাইলেন? আপনার বাসার সামনে বা আপনি যেখানে হাঁটাহাঁটি করছেন সেখানে আসছে। তো বাংলা ব্যাকরণকে যদি আপনি সামনাসামনি পান তাহলে কি করবেন বলেন তো? কারণ বাংলা ব্যাকরণ একটা মানুষ হয়ে গেল, তার সাথে আপনার দেখা হয়ে গেল, কি করবেন? দাওয়াত দিবেন? বাসায় নিয়ে যাবেন? সালাম করবেন?
সেলফি তুলবেন, অটোগ্রাফ নিবেন, কি করবেন? কে একজন বলেন যে বাংলা ব্যাকরণ নামে একজনের সাথে একটা পরিচয় হয়ে গেল, তাকে কি করবেন? হ্যাঁ, জীবন ভাই বলবেন, বলেন। আর তাকে জিজ্ঞেস করবো, ভাই আপনি এত কঠিন কেন? আপনি এত কঠিন কেন? হ্যাঁ, আপনি এত কমপ্লিকেটেড কেন? আচ্ছা, ঠিক আছে, তাও ভালো, একটা এক্সপ্রেশন তো পাওয়া গেল। অন্যরা হয়তো কিছুই করবে তাই এরকম। আচ্ছা, ওকে। আমি হলে যেটা করতাম আর কি, বাংলা ব্যাকরণকে যদি পাইতাম, শুধু মাই, কোনো কথা হবে না, একদম খালি পিটাইতাম। এত ঝামেলা কেন, দুদিন পর পরে ঝামেলা, এই ঝামেলা, এটা ওইটা, বাংলা একাডেমি খালি এটা তোমাকে নিয়ে ঝামেলা করে, তুমি এত সস্তা কেন, তো এত সস্তা কেন, সিরিয়াসলি পিটাইতাম। তো মনে করেন তাকে আমরা পাইলাম এবং খুব পিটাইলাম। পিটানোর পর অবস্থা যেটা হয়েছে, তার মাথা ফেটে গেছে। মাথা ফাটার পরে বেচারা তো পড়ছে বিপদে। হাজারো সেলিব্রিটি পার্সন সবাই তাকে চেনে, এই মাথা ফাটা নিয়ে সে কি করবে? তো তখন সে যে কাজটা করলো, মাথায় হেলমেট পরে রাখলো। বাংলা ব্যাকরণ মাথায় হেলমেট পরে রেখেছে, বাংলা ব্যাকরণ মাথায় হেলমেট পরে রেখেছে, বাংলা ব্যাকরণ মাথায় হেলমেট পরে রেখেছে। আচ্ছা, হেলমেট পরে রেখেছে যাতে করে তার মাথা যে ফাটা এটা যেন কেউ না দেখে আর কি, লজ্জা পাচ্ছে বেচারা একটু। তো সে তখন যে কাজটা করলো, মাথায় হেলমেট পরে এক জায়গায় বসে আছে। তো যে জায়গা থেকে বসে আছে, সেই জায়গাটা আবার রাজা গৌড়ের এলাকা। তো রাজা গৌর ওদিক দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ দেখলো বাংলা ব্যাকরণের মাথায় হেলমেট পরা। রাজা গৌর তখন তাকে বলল যে তোর মাথায় হেলমেট কেন? তখন বাংলা ব্যাকরণ বললো, হুজুর আমার মাথা ফেটে গেছে, তো মাথা ফাটা খারাপ দেখাচ্ছে, তাই হেলমেট দিয়ে ঢেকে রেখেছি, মানে ঢেকে রেখেছি আর কি। তো রাজা গৌর বললো, আরে না, এটা তো ঠিক না, কারণ হেলমেট দিয়ে ওই কাটা জায়গা ঢেকে রাখলে ওইটা আরো স্ক্র্যাচ হয়ে যাবে, দাগ হয়ে যাবে, তাড়াতাড়ি হেলমেট খোল, কারণ তার মাথা তো ফেটে আছে অলরেডি, সে তাড়াতাড়ি খুলতে পারবে না। সে মানে বাংলা ব্যাকরণ আর কি। তো বাংলা ব্যাকরণ তখন আস্তে আস্তে হেলমেটটা খুললো, বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটা খুললো, বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটা খুললো, খুলে রাজা গৌড়ের কাছে দিল। বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটি খুলে রাজা গৌড়কে দিল, বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটি খুলে রাজা গৌড়কে দিল, বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটি খুলে রাজা গৌড়কে দিল, বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটি খুলে রাজা গরুকে দিল, বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটি রাজা গরুকে দিল। এই লাইনটা আমাকে যদি আপনারা 13-14 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে মুখস্থ করে দেন, তাহলে আমি আপনাকে বাংলা ব্যাকরণের যে ইতিহাস সেটা খুব সুন্দর করে শেষ করতে পারবো। খেয়াল করেন, বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটি রাজা গরুকে দিল, বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটি রাজা গরুকে দিল। এটা 5বার রিডিং করবেন, একবার খাতায় দেখে দেখে লিখবেন। এটা 5বার পড়ে একবার লিখলে কি হবে? আচ্ছা, এটা 5বার লিখে, সরি, 5বার পড়ে একবার লিখলে আপনার বাংলা ব্যাকরণের যে ইতিহাস, বাংলা ব্যাকরণের ইতিহাসটা আপনি খুব সহজেই পেরে যাবেন। কিভাবে? খেয়াল করেন, বাংলা ব্যাকরণ এটা আসলে প্রথম যিনি লিখেছেন, বাংলা ব্যাকরণ যিনি প্রথম লিখেছেন তার নাম হচ্ছে আস্তে আস্তে। আস্তে আস্তে আবার নাম হয় নাকি? না, তার নাম আস্তে আস্তে না, আমরা গল্পের খাতিরে মনে রাখার জন্য আস্তে আস্তে বলেছি। তার নাম হচ্ছে আসমসব, 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 ম্যানুয়াল দ্য গ্রেট আসমসব। তো ম্যানুয়াল আসমসব তিনি হচ্ছেন প্রথম বাংলা ব্যাকরণ। ম্যানুয়াল আসমসব তিনি হচ্ছেন প্রথম ব্যাকরণবিদ। তিনি 1743 সালে পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। আপনারা মনে হতে পারে পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ লিখেছে কেন? আচ্ছা, উনি আসলে বাংলা ব্যাকরণ লিখেছেন তার এলাকা থেকে, মানে পর্তুগাল থেকে যে সকল নাগরিক ধর্ম প্রচারের কাজে বা ব্যবসার কাজে আমাদের এই এলাকায় আসে, তাদেরকে বাংলা শেখানোর জন্য, বাংলা সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য এই বইটা লিখেছে। বইটার নাম সেটা পেয়ে যাবেন, বড় নাম তাই এখানে লিখি নাই, ভোকাবুলারিও এম ইডিওমা বেঙ্গলি ই পর্তুগিজ, ভোকাবুলারিও এম ইডিওমা বেঙ্গলি ই পর্তুগিজ। আসুমসাও প্রথম বাংলা ব্যাকরণবিদ, আসুমসাও প্রথম বাংলা ব্যাকরণবিদ, আসুমসাও প্রথম বাংলা ব্যাকরণবিদ। তিনি পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন 1743 সালে। পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ লিখেন 1743 সালে। আচ্ছা, এটা গেল প্রথম বাংলা ব্যাকরণের ইতিহাস। আচ্ছা,
এরপর হচ্ছে আমরা একটি গল্প পড়ছিলাম, বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটি রাজা গুরুকে দিলেন। হেলমেট, হেলমেট দিয়ে আমরা বুঝতে পারবো এনবি হেলহেড, পুরো নাম হচ্ছে নাথায়েল ব্রাসি হেলহেড। নাথায়েল ব্রাসি হেলহেড, এই নাথায়েল ব্রাসি হেলহেড 1778 সালে প্রথম ইংরেজিতে বাংলা ব্যাকরণ লিখেন। এনবি হেলহেড বা নাথায়েল ব্রাসি হেলহেড, হেলহেডটাকে আমরা গল্পের ক্ষেত্রে হেলমেট বানাই ফেলছি আর কি। ওকে, তো এনবি হেলহেড 1778 সালে ইংরেজিতে প্রথম বাংলা ব্যাকরণ লেখেন। 1778 সালে ইংরেজিতে প্রথম বাংলা ব্যাকরণ লেখেন। 1778 সালে ইংরেজিতে প্রথম বাংলা ব্যাকরণ লেখেন এনবি হেলহেড। আচ্ছা, তাহলে আসুনসও প্রথম লিখেছেন কিন্তু পর্তুগিজ ভাষায়। হেলহেড লিখেছে প্রথম ইংরেজিতে। বাংলায় প্রথম কে লিখেছে? বাংলায় যিনি প্রথম লিখেছেন, বাঙালিদের মধ্যেও যিনি প্রথম লিখেছেন, তিনি হচ্ছেন রাজা। আর এই রাজা মানে হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় প্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ লিখেছেন। বাঙালিদের মধ্যেও তিনি প্রথম বাংলা ব্যাকরণ লিখেছেন। রাজা রামমোহন রায় প্রথম বাংলা ব্যাকরণ লিখেছেন, বাঙালিদের মধ্যেও প্রথম লিখেছেন। বইটার নাম গৌড়, মানে গৌড়ীয় ব্যাকরণ। প্রথম বাংলায় লেখা ব্যাকরণ বইয়ের নাম, প্রথম বাংলায় লেখা ব্যাকরণ বইয়ের নাম গৌড়ীয় ব্যাকরণ, যেটা প্রকাশিত হয় 1833 সালে। ওকে, আচ্ছা, এবার আবারও খেয়াল করেন, আমরা যে গল্পটা পড়েছিলাম কিছুক্ষণ আগে, কি গল্প পড়েছিলাম খেয়াল করেন। বাংলা ব্যাকরণ আস্তে আস্তে, বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটি রাজা গৌড়কে দিলেন। চারটা লাইন আমরা পড়েছি, চারটা শব্দই মূলত। বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটি রাজা গৌড়কে দিলেন। আমাদের সিকোয়েন্স অনুসারে যাই, বাংলা ব্যাকরণ প্রথম লিখে আস্তে আস্তে, মানে আসুনসও পর্তুগিজ ভাষায় লিখেছে। ইংলিশে প্রথম লিখেছে হেলহেড। বাংলা ভাষায় প্রথম লিখেছে, বাংলা ভাষায় প্রথম লিখেছে রাজা রামমোহন রায়। কারণ আসুনসও লিখছে পর্তুগিজ ভাষায়, হেলহেড লিখছে ইংরেজি ভাষায়, বাংলায় প্রথম বাংলা ব্যাকরণ লিখেছে রাজা রামমোহন রায়। ওইটার নাম গৌড়ীয় ব্যাকরণ, প্রকাশিত হয় 1833 সালে। এই সিকোয়েন্সটা মনে রাখার জন্য আমরা এই লাইনটা ভালো করে একটু খেয়াল রাখবো। কি লাইনটা ছিল? লাইনটা ছিল বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটি রাজা গৌড়কে দিল। বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটি রাজা গৌড়কে দিল। বাংলা ব্যাকরণ মানে বাংলা ব্যাকরণ আস্তে আস্তে মনে হচ্ছে আসুনসও প্রথম বাংলা ব্যাকরণ লিখেছে পর্তুগিজ ভাষায়। হেলমেট মানে হচ্ছে নাথায়েল ব্রাসি হেলহেড, প্রথম লিখেছে ইংরেজি ভাষায়। আর রাজা মানে রাজা রামমোহন রায়, উনি বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ লিখেছেন, ওটার নাম গৌড়ীয় ব্যাকরণ। দেখেন, এটা বুঝতে পেরেছেন কিনা সিকোয়েন্স অনুসারে তাদের নাম সহ বইগুলোর নাম? জি স্যার। ওকে, বুঝেছি স্যার। আচ্ছা, তাহলে এই জি চারটা, স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে হ্যাঁ, পারছি। ওকে। তো এটা আমরা যে কাজটা করব, এই চারটা শব্দ বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটি রাজা গৌড়কে দিল, এই চারটা শব্দ আমরা 4-5 বার একটু রিডিং করে একবার খাতায় দেখে দেখে লিখবো। ইনশাআল্লাহ সমস্যা হবে না, এটা সহজেই পারা যাবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা যাব ব্যাকরণে। ব্যাকরণ মানে কিন্তু বাস, সিরিয়াসলি বাস। হ্যাঁ, কারণ ব্যাকরণই একমাত্র জিনিস যেটা পড়তে ইচ্ছা করে না, পড়তে ইচ্ছা করে না, পড়তে ভালো লাগে না, খালি ঝামেলা খালি ঝামেলা। তো এই ব্যাকরণ যেটা আমাদের পড়তে ইচ্ছে করে না বা পড়তে ভালো লাগে না, তার মানে ব্যাকরণ হচ্ছে আমাদেরকে বাস দেয়। বাস দেওয়া মানে কি? বাস দেওয়া মানে হচ্ছে কাউকে বুঝতে না পারা, কারো সম্পর্কে আইডিয়া না থাকা, খালি ঝামেলা করা, খালি ঝামেলা করা, এটার নামই হচ্ছে বাস দেওয়া। তো বন্ধুরা যেরকম বাস দেয়, বন্ধু মানেই যেমন বাস। আমার কাছে মনে হচ্ছে বন্ধু তো বাস না, বন্ধু মানে মজার জিনিস। হ্যাঁ, মজার জিনিস, বাসটা খাবেন তখন টের পাবেন আর কি। তো বন্ধু মানে যেমন বাস, ব্যাকরণের কাজও তেমন বাস দেয়া। আপনাকে কোনোভাবেই বুঝতে দিবে না, খালি উল্টা পাল্টা নিয়ম, নিয়ম বিশেষ জ্ঞাতব্য অথবা কি বলে নিপাতনে সিদ্ধ, এইসব বলে বলে আপনাকে নানাভাবে খেলে আটকে দিবে। এটাই ব্যাকরণের কাজ, আপনাকে আটকানোটাই হচ্ছে ব্যাকরণের কাজ। আচ্ছা, এই ব্যাকরণ মানে হচ্ছে বাস দেয়া। তো ব্যাকরণ আমাদের পুরো বাস দিতে পারে না। কেন পারে না? কারণ আমরা তো মুখস্থ শক্তি আমাদের খুব প্রবল। এই মুখস্থ শক্তির কারণে আমরা ব্যাকরণের অর্ধেকটাই পারি। মুখস্থ শক্তির কারণে দেখা যায় আমরা ব্যাকরণের অর্ধেকটাই পারি। তো ব্যাকরণের অর্ধেকটা যেহেতু আমরা পারি, তাহলে ব্যাকরণ আমাদের পুরো বাস দিতে পারে না। কতটুকু দেয়? অর্ধেকটা।
তাহলে ব্যাকরণের কাজ কি দেয়া? অর্ধেক বাস দেয়া। অর্ধেক বাস মানে হচ্ছে অর্ধবাস। অর্ধেক বাস মানে হচ্ছে অর্ধবাস। আমি যদি কখনো বলি ব্যাকরণের মূল কাজ কি, ব্যাকরণের মৌলিক উপাদান কি, ব্যাকরণের আলোচ্য বিষয় কি, ব্যাকরণের মূল কাজ কি, ব্যাকরণের মৌলিক উপাদান কি, ব্যাকরণের আলোচ্য বিষয় কি, তাহলে বলবো অধবাস। ব্যাকরণের মূল কাজ অধবাস, মৌলিক উপাদান অধবাস, আলোচ্য বিষয় অধবাস। ব্যাকরণের মূল কাজ অধবাস, মৌলিক উপাদান অধবাস, আলোচ্য বিষয় অধবাস। আসলে অধবাস মানে বাস দেয়া, এটাই ব্যাকরণের কাজ। আসলে এটা কাজ কেন? কারণ এই অধবাস বলতে আমরা আসলে অর্ধেক বাস গল্পের খাতিরে বলছি, বাট নর্মালি বলছি, যাতে করে আপনারা সহজে এটাকে মনে রাখতে পারেন। অধবাস অধবাস ব্যাকরণের মূল কাজ, অধবাস অধবাস ইজিলি মনে রাখতে পারেন এবং নিজের সাথে রিলেট করতে পারেন যে হ্যাঁ ব্যাকরণ তো বাস দেয়, ব্যাকরণ তো বাস দেয়, অধবাস দেয়। কিন্তু আসলে আমরা এখানে ব্যাকরণের 4টা মূল আলোচ্য বিষয় নিয়ে কথা বলছি। অ মানে হচ্ছে অর্থতত্ত্ব, অ মানে হচ্ছে অর্থতত্ত্ব, ধ মানে হচ্ছে ধ্বনিতত্ত্ব, ধ মানে হচ্ছে ধ্বনিতত্ত্ব, বা মানে হচ্ছে বাক্যতত্ত্ব, বা মানে হচ্ছে বাক্যতত্ত্ব, আর স মানে হচ্ছে শব্দতত্ত্ব। স মানে হচ্ছে শব্দতত্ত্ব। আবারও দেখেন, অ মানে অর্থতত্ত্ব, ধ মানে ধ্বনিতত্ত্ব, বা মানে বাক্যতত্ত্ব, স মানে শব্দতত্ত্ব। এই 4টাই ব্যাকরণের মূল আলোচ্য বিষয়, এই 4টাই ব্যাকরণের মৌলিক উপাদান, এই 4টাই ব্যাকরণের মূল কাজ। ওকে, এখন এই যে 4টা আছে, এই 4টা আসলে অনেকগুলো টপিককে একসাথে করে মূলত তত্ত্বে রূপান্তরিত হয়। কারণ আমরা তো সমাস, প্রত্যয়, সন্ধি, ধ্বনিতত্ত্ব কত 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 নাম পড়েছি। তো এই এতগুলোর নাম আসলে কই? এই 4টা তত্ত্বের মধ্যে আসলে সবগুলো আছে। তো কখনো কখনো আমাদের এমন প্রশ্ন আসে যে এই যে 4টা তত্ত্ব কোন তত্ত্বে কি আছে, এটা আমাদের মাঝে মধ্যে প্রশ্ন আসে। কোন তত্ত্বে কোনটা আছে এটা তো মুখস্থই করতে হবে আসলে। তবে আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে মুখস্থ না করেও কিন্তু এটা আপনি মনে রাখতে পারবেন। কিভাবে? আচ্ছা, আমরা অধবাসে আবারও যাই। অধবাসে অ মানে ছিল অর্থতত্ত্ব, অ মানে ছিল অর্থতত্ত্ব, অ মানে ছিল অর্থতত্ত্ব। এই অর্থতত্ত্বের যে আলোচ্য বিষয়গুলো আছে সেগুলো যদি আপনি একটু খেয়াল করেন তাহলে সহজে এটা পেয়ে যাবেন। কিভাবে? অর্থতত্ত্বের মধ্যে থয়রেফ আছে, থয়রেফ, অর্থতত্ত্বের মধ্যে থয়রেফ আছে, অর্থতত্ত্বের মধ্যে থয়রেফ আছে। এই থয়রেফ দেখে কিন্তু আপনি মোটামুটি এটা বের করে ফেলতে পারবেন। কিভাবে? গৌণার্থ থয়রেফ আছে, ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারবেন। মুখ্যার্থ থয়রেফ আছে, ইজিলি বের করে ফেলা যাবে। বিপরীতার্থক থয়রেফ আছে, সহজে বের করে ফেলতে পারবেন। এছাড়া আরেকটা আছে, সেটা হচ্ছে সমার্থক। তো এটাও আপনি খুব সহজে বের করে ফেলতে পারবেন, কারণ সমার্থকের মধ্যেও থয়রেফ আছে, সমার্থকের মধ্যেও থয়রেফ আছে। আপনি ইজিলি এটাও আইডেন্টিফাই করে ফেলতে পারবেন। এর মধ্যে গৌণার্থ মুখ্যার্থ যেগুলো আছে এগুলো আমরা কোনোদিনই পড়ি নাই। কোনটা টপিকগুলো বিপরীতার্থ সমার্থক আমরা পেয়েছি, গৌণার্থ মুখ্যার্থ আমরা পাইনি, কারণ হচ্ছে আমরা এগুলা উচ্চতর ধ্বনি বিজ্ঞানে পাই, আমাদের সাধারণ ব্যাকরণে আমরা এগুলো পাই। অর্থতত্ত্ব আলোচ্য বিষয় হিসেবে আমরা গৌণার্থ পাবো, থয়রেফ আছে দেখে চিনতে পারবো, মুখ্যার্থ থয়রেফ আছে দেখে চিনতে পারবো, বিপরীতার্থ থয়রেফ আছে দেখে চিনতে পারবো, সমার্থক থয়রেফ আছে দেখে সহজে আমরা চিনতে পারবো। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব আমরা চিনবো কি দেখে? ধ্বনি শব্দটা দেখে আপনি চিনতে পারবেন, ধ্বনি শব্দটা দেখে আপনি সহজে চিনতে পারবেন, ধ্বনি শব্দটা দেখে আপনি সহজে চিনতে পারবেন। ধ্বনিতত্ত্বের মধ্যে কি আছে? ধ্বনিতত্ত্বে আছে ধ্বনি ও বর্ণ, মানে দুটি কথা যেখানে আছে ধ্বনি, বর্ণ। বর্ণ মানে হচ্ছে ধ্বনির লিখিত প্রতীক বা ধ্বনির লিখিত রূপ, সহজে ইন্ডিকেট করা যাবে। সন্ধি, সন্ধির মধ্যে ধ্বনি কথাটা নাই, কিন্তু আছে। কিভাবে আছে? সন্ধি মানে হচ্ছে ধ্বনির মিলন, সন্ধি মানে হচ্ছে ধ্বনির মিলন, সন্ধি মানে হচ্ছে ধ্বনির মিলন, সন্ধি মানে ধ্বনির মিলন। তাহলে এই সন্ধির মধ্যে আসলে ধ্বনি কথাটা আছে, সন্ধির মধ্যে ধ্বনি কথাটা আছে। সন্ধি মানে যেহেতু ধ্বনির মিলন, সেখানে ধ্বনি আছে। এছাড়া আরেকটা ব্যতিক্রম আছে, নত্য সত্য বিধান। এখন নত্য সত্য বিধানে তো ধ্বনি কথাটা নাই, তাহলে এটা কোথেকে আসলো? আসলে নত্য সত্য বিধান মানে হচ্ছে ন ধ্বনির নিয়ম, স ধ্বনির নিয়ম, ন ধ্বনি ব্যবহারের নিয়ম, স ধ্বনি ব্যবহারের নিয়ম। নত্য সত্য বিধান মানে যেহেতু ন ধ্বনি ব্যবহারের নিয়ম,
স্বধ্বনি ব্যবহারের নিয়ম, তার মানে এখানে ধ্বনিগতটা আছে। এই জন্য নত্যসূত্র বিধান ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনীয় বর্ণ ধ্বনিতত্ত্ব, সন্ধি ধ্বনির মিলন ধ্বনিতত্ত্ব, নত্যসূত্র বিধান ধ্বনিতত্ত্ব। এরপর হচ্ছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব একটা নাম হচ্ছে পদক্রম। কেন? কারণ পদগুলোকে ক্রমান্বয়ে সাজালেই বাক্য হয়ে যায়, পদগুলাকে ক্রমান্বয়ে সাজালে বাক্য হয়ে যায়। এই জন্য বাক্যতত্ত্ব আর পদক্রম একই জিনিস। এখানে কি আছে? এখানে আছে বাগধারা। বাগধারা কি? বাগধারা মানে হচ্ছে বাক্যের ধারা বা বাকের ধারা বা কথার ধারা। আচ্ছা, এই বাগধারা বা বাকের ধারা হিসেবে এটা আমরা বাক্যতত্ত্বে পাবো। বাক্য সংকোচন, যেটাকে আমরা এক কথায় প্রকাশ বলি, এটাও বাক্যতত্ত্বে আছে। বিরাম চিহ্ন, বিরাম চিহ্ন দিয়ে আমরা যে কনসেপ্টটা ইন্ডিকেট করি সেটা হচ্ছে, বিরাম চিহ্ন তো খুব ছোট ছোট জিনিস, খুবই ছোট ছোট জিনিস। তো এটা তো আসলে আমরা পাওয়ার কথাই না যে বিরাম চিহ্ন কেন বাক্য করতে হবে, এটা খুব ছোট। আচ্ছা, এটা ছোট হলেও এটাতে যে কনসেপ্ট আমরা পাবো সেটা হচ্ছে, বিরাম চিহ্ন নর্মালি তো আমরা স্বাধীনভাবে বসাতে পারি না। বিরাম চিহ্ন যে কাজটা করতে হয় সেটা হচ্ছে বাক্যের অর্থ বুঝে, বাক্যের অর্থ বুঝে, বাক্যের অর্থ বুঝে ব্যবহার করতে হয়। কারণ বিরাম চিহ্নের কাজই হচ্ছে বাক্যের অর্থ সুস্পষ্ট করার জন্য যেটা বসে, বাক্যের অর্থ সুস্পষ্ট করার জন্য যেটা বসে। তাহলে আপনি যখন দাড়ি বসাবেন, কমা বসাবেন, এটা তো আপনি শব্দ দেখে করবেন না, বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবেন, বিশ্ব চিহ্ন ব্যবহার করবেন, ইনভার্টেড কমা দিবেন, এটা তো শব্দ দেখে না, বাক্যের অর্থ বুঝে। এই জন্য বিরাম চিহ্ন বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। এছাড়া বাচ্য, উক্তি পরিবর্তন, এই বাক্য স্ট্রাকচারের সাথে হচ্ছে বাক্য। তাহলে দেখেন এখানে আমরা তিনটা শিখলাম ভালো করে। আমাদের তো চারটা আছে আমরা জানি, তিনটা শিখলাম। অধোভাষের, অধোভাষের, অধোভাষের অর্থতত্ত্ব, যেটা আমরা চিনতে পারছি থয়রব দেখে, গৌণার্থ, মুখ্যার্থ, বিপরীতার্থ, সমার্থ। ধ্বনিতত্ত্ব আমরা ধ্বনি দেখে চিনতে পারছি, ধ্বনীয় বর্ণ। সন্ধিটা চিনতে পারছি কারণ সন্ধি মানে ধ্বনির মিলন, তো ধ্বনিতত্ত্ব ইন্ডিকেট করছে। নাট্যসূত্র বিধান ন ধ্বনি স্বধ্বনির ব্যবহার বোঝাচ্ছে। বাক্যতত্ত্ব বাক্যের ব্যাপারটা বোঝাচ্ছে, বাক্যের ধারা, বাক্যের সংকোচন, বাক্যের অর্থ সুস্পষ্ট করার জন্য বিরাম চিহ্ন, বাচ্য, এগুলো হচ্ছে বাক্যতত্ত্ব। তাহলে কি বাকি থাকে? অধোভাষ্য, শব্দতত্ত্ব বাকি থাকে। আচ্ছা, মনে করেন কোন একটা ফ্যামিলিতে চারটা ভাই আছে, চারটা ভাই, আমরা চারটা ভাইয়ের নামই জানি। একটা ভাই নাম হচ্ছে আবুল, মাল, আব্দুল, মুহিত, চার ভাই। আবুল, মাল, আব্দুল, মুহিত, চার ভাই। এই চার ভাইয়ের মধ্যে আবুলকে আমরা এক নামে চিনি, চেহারাও চিনি, নামেও জানি। আব্দুলকেও চেহারা চিনি, নামে জানি। মালকেও আমরা চেহারা চিনি, নামে জানি। শুধু একজনের নাম জানি, মুহিত, কিন্তু তার চেহারা চিনি না। তো বাকি তিনজনকে যেহেতু চেহারা চিনি, যাকে চিনি না সেই হচ্ছে মুহিত। এটা হচ্ছে সহজ কনসেপ্ট। এই চারজনের নাম দিয়ে কেন ইন্ডিকেট করলাম? দেখেন আমরা এখানে চারজনের নামই জানি, অধবাস চারজনের নামই জানি। তিনজনকে আমরা সরাসরি চিনে ফেলেছি। কি কি আছে? এই তিনজনের বাদে বা এই তিনজন ছাড়া বাকি যা কিছু আছে, এখানে যা পড়েছি এর বাকি ছাড়া যা কিছু আছে সবই হচ্ছে শব্দতত্ত্ব, সবই হচ্ছে শব্দতত্ত্ব। আমরা যেগুলি বচন, বচনের মধ্যে অর্থ তত্ত্বের কোনো কনসেপ্ট নাই, বচনের ধ্বনিরও কোনো ব্যাপার নাই, বচনে বাক্যের কোনো কনসেপ্ট নাই, বচন শব্দতত্ত্ব। আমরা যেগুলি পুরুষ, ক্রিয়ার কাল, অথবা আমরা যদি বলি কি বলো এটাকে, উপসর্গ, অনুসর্গ, দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, সবই হচ্ছে শব্দতত্ত্ব। ধরেন আমরা একটা কনসেপ্ট বললাম উপসর্গ, উপসর্গের মধ্যে থয়রেফ নাই, খুব সহজ কনসেপ্ট, থয়রেফ নাই, সেটা অর্থতত্ত্ব না। উপসর্গের মধ্যে ধ্বনি কথাটা নাই, সেটা ধ্বনিতত্ত্ব না। উপসর্গ বাক্য কনসেপ্টে কিছু হয় না, সেটা বাক্যতত্ত্ব না। উপসর্গ কই? শব্দতত্ত্ব। ওকে, তো এই হচ্ছে খুব সহজ ক্রাইটেরিয়া মনে রাখার জন্য। আবারও বলি, আমাদের ব্যাকরণের মূল আলোচ্য বিষয় হচ্ছে চারটা। ব্যাকরণের মূল আলোচ্য বিষয় হচ্ছে চারটা। কি কি? অ, ধ, বা, স মানে অধবাস। অ মানে অর্থতত্ত্ব, ধ মানে ধ্বনিতত্ত্ব, বা মানে বাক্যতত্ত্ব, স মানে শব্দতত্ত্ব। অর্থতত্ত্বের মধ্যে আছে গৌণার্থ, মুখ্যার্থ, বিপরীতার্থ, সমার্থক, যেটা থয়রেফ ইন্ডিকেট করলে সহজে পেরে যাবেন। ধ্বনিতত্ত্বের মধ্যে আছে ধ্বনীয় বর্ণ, ধ্বনিত ধ্বনি, বর্ণ ইন্ডিকেট করলে আমরা ধ্বনির প্রতীককে বর্ণ বলি। সন্ধি, সন্ধি হচ্ছে ধ্বনির প্রতীক হিসেবে আমরা ইন্ডিকেট করতে পারি। নত্যসূত্র বিধান ধ্বনি, ন ধ্বনি, স্বধ্বনি ব্যবহার, ধ্বনিতত্ত্ব। বাক্যতত্ত্বে আমরা ইন্ডিকেট করতে পারি বাগধারা, বাক্যের ধারা বা কথার ধারা, বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ, এটাকে বলছি। বিরাম চিহ্ন, এটা আলাদা, এটা মনে রাখতে হবে। বাচ্চা,
এই তিনটা কনসেপ্ট ছাড়া বাকি যা আছে সবই হচ্ছে শব্দ তত্ত্ব। ওকে, তাহলে আপনারাই বলেন তো, এখন যদি আমি বলি প্রবাদ প্রবচন কি হবে? প্রবাদ প্রবচন শব্দ তত্ত্ব। একটু খেয়াল করে দেখেন, প্রবাদ প্রবচনে কি আমরা শব্দ দিয়ে বলি না বাক্য দিয়ে বলি? বাক্য দিয়ে বলেছি। এক মাঘে শীত যায় না, আমি একটা প্রবাদ বললাম, এক মাঘে শীত যায় না, তাহলে এটা কি প্রবাদ? সরি, এটা কি শব্দ নাকি এটা বাক্য? বাক্য বাক্য বাক্য। তাহলে এটা কোন তত্ত্ব হবে? বাক্য তত্ত্ব। বাক্য তত্ত্ব, রাইট। যদি বলি বচন, এটা শব্দ দিয়ে হয়, তাহলে শব্দ তত্ত্ব। উপসর্গ, উপসর্গ শব্দ তত্ত্ব। শব্দ তত্ত্ব। আচ্ছা, বিরাম চিহ্ন, বাক্য তত্ত্ব। বিরাম চিহ্ন হচ্ছে বাক্য তত্ত্ব। সন্ধি, সন্ধি অর্থ ধ্বনির মিলন, ধ্বনি তত্ত্ব। তাহলে শব্দ তত্ত্ব, ধ্বনি তত্ত্ব। ধ্বনি তত্ত্ব। আমরা তিনটা হচ্ছে ভালো করে খেয়াল রাখবো। প্রথম তিনটা ভালো করে খেয়াল রাখবো। অর্থতত্ত্ব থরের থেকে চেনা যাবে, ধ্বনিতত্ত্ব ধ্বনির কনসেপ্টের জন্য চেনা যাবে, বাক্যতত্ত্ব বাক্যের কনসেপ্ট হিসেবে আমরা পড়তে পারবো। এই তিনটা আমরা ভালো করে মুখস্থ করে ফেলবো। এই তিনটা আমরা ভালো করে মুখস্থ করা বলতে আমি বোঝাচ্ছি যে 4 থেকে 5 বার দেখে দেখে পড়া, 4 থেকে 5 বার দেখে দেখে পড়া, একবার খাতায় লেখা, তাহলে মোটামুটি তিনটা হয়ে যায়। আর এই তিনটার বাইরে যা আছে সবই হচ্ছে শব্দ তত্ত্ব, সহজ কনসেপ্ট। ওকে, আচ্ছা, হ্যাঁ সালাউদ্দিন ভাই বলেন। আসসালামু আলাইকুম সালাম জি। স্যার, বলতে চাচ্ছিলাম যে এখানে তো কারক তো শব্দ তত্ত্বে মানে আলোচনা হয়, এটা জানি। তো একটা মানে ভিডিওতে দেখছিলাম যে আগে নাকি শব্দ তত্ত্বে ব্যবহার হচ্ছে, এখন বাক্য তত্ত্বে ব্যবহার হয়। এটা কতটুকু সত্য? মানে ইউটিউবের ভিডিওতে দেখছিলাম আর কি। দরকার কিছু না, আপনি হচ্ছে 9-10 এর পুরাতন বোর্ড ব্যাকরণ বইটা পাশে রাখবেন, ওইটা ফলো করবেন। আর নতুন যে বইটা আছে ওটার সাথে মিলাবেন কিছু কিছু, কিন্তু প্রয়োগ করার ক্ষেত্রে পুরাতন বোর্ড ব্যাকরণ বইয়ে যে কনসার্ন গুলো আছে সেগুলো খেয়াল রাখবেন। যারা ওগুলো বলে এরা হচ্ছে নতুন 9-10 একটা ব্যাকরণ বই পড়েছে, ওইটার কনসেপ্টে বলে আর কি। বাট নতুন যে 9-10 এর ব্যাকরণ বইটা আসছে এটা 9-10 এর জন্য, ওভারঅল ব্যাকরণের জন্য না। কারণ আগে যে বইটা ছিল ওটা 9-10 এর জন্য অনেক 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 বেশি ছিল, এই জন্য 9-10 এর উপযোগী করে ওই বইটা তৈরি করা হয়েছে। ওইটা এই কনসেপ্টটা আপনার নাম দরকার নেই, আপনি পুরাতন বোর্ড ব্যাকরণ বইটা একটু কালেকশনে রাখবেন এবং ওইটা একটু ফলো করবেন, দ্যাটস ইট। ওকে, তাহলে স্যার আমরা শব্দ তত্ত্ব লিখবো। কারণ হচ্ছে শব্দ। ঠিক আছে স্যার, ধন্যবাদ। স্যার, জি বলেন। পদের রূপ পরিবর্তন এটা কোন টপিককে ইন্ডিকেট করে স্যার? পদের রূপ পরিবর্তন তো হয় না, এটা হচ্ছে পদ পরিবর্তন আর কি। পদ পরিবর্তন শব্দ কেন্দ্রিক হয়, শব্দ তত্ত্ব। যেমন গ্রাম থেকে আপনি গ্রামীণ বলেন, তারপর হচ্ছে বিচিত্র থেকে বৈচিত্র্যতা বলেন, পর্বত থেকে পার্বত্য বলেন, এগুলো তো বাক্যের কনসেপ্ট, শব্দের কনসেপ্ট। স্যার, ব্যাকরণ বই তো বাক্য তত্ত্বে দেওয়া কেন স্যার? বুঝতেছি না। বোর্ড ব্যাকরণ বই না, নতুনটার কথা বলছেন? পুরাতনটাই স্যার। পুরাতনের রূপ পরিবর্তন কোথায় লেখা আছে? বাক্য তত্ত্বে স্যার পদের রূপ পরিবর্তন, এই জন্যই তো বুঝি না। আচ্ছা, ওইটা ছবি তুলে আপনি আমাকে পাঠান, তাহলে আমি আপনাকে বলতে পারবো যে দেখছেন আপনি কোথায় পেয়েছেন আর কেন পেয়েছেন। ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এরপরে যে কনসেপ্টটাতে আমরা যাব সেটা হচ্ছে ধ্বনি এবং বর্ণের ক্ষেত্রে। সাধারণভাবে ধ্বনি ব্যাপারটা হচ্ছে আওয়াজ বোঝায়, সাউন্ড আর কি। কারণ আপনি যখন কোনো কিছু বলেন, যখন কোনো কথা বলেন আর কি, বা ধরুন আমি আপনার সাথে কথা বলছি, তো কথা বলার সময় আমার মুখ থেকে আসলে যা কিছু বেরোচ্ছে, কথা বলার সময় আমার মুখ থেকে যা কিছু বেরোচ্ছে সেটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন না, বা আমি চাইলে একটা বলে দিতাম যেটা ধরেও রাখতে পারবো না। আমি আসলে যা কিছু বলছি এটা হচ্ছে আমার মুখ থেকে একটা বাতাস বের হচ্ছে, এই বাতাসটাই মূলত সাউন্ড বা আওয়াজ তৈরি করছে। এটা তৈরি হয়েছে আমাদের ফুসফুসের মধ্যে, ফুসফুসের ওই বাতাস থেকে এই বাতাসটা তৈরি হয়। এই বাতাসটা হচ্ছে আমাদের এই গলনালীতে আসে, তারপর গলার ঠিক মাঝখানে একটা কন, কি বলা যায় এটাকে আমরা, কি বলি, ষড়যন্ত্র বলি বা ভোকাল কর্ড বলি, যে নামই একরকম। ওখান থেকে বাতাসটা আসে আমাদের একদম আলজিও বাতাস, যেটা আমরা কণ্ঠনালী বলি। ওখান থেকে বাতাসটা কখনো নাকের ভিতরে চলে যায়, কখনো আমাদের জিহ্বার উপরে আসে। তো জিহ্বার উপরে আসলে বাতাসটা, জিহ্বা বাতাসটাকে বিভিন্ন জায়গায় আঘাত করে,
কখনো এটা দাঁতে স্পর্শ করায়, কখনো এটা ঠোঁটে স্পর্শ করায়, তারপরে বেরিয়ে যায়। এই যে ফুসফুস, গলনালী, পুরোটা গলনালী, তারপরে এখানে স্বরতন্ত্র, এটাকে ভোকাল কর্ড বলছি, অথবা কণ্ঠনালী, অথবা জিহ্বা, অথবা দাঁত, অথবা ঠোঁট, অথবা আমাদের মূর্ধা, এই সবগুলো জিনিস কথা বলার কাছে ব্যবহৃত হয় বা বাক্যের জন্য বা কথার জন্য ব্যবহৃত হয়। এই বাক্যের জন্য যা ব্যবহৃত হয় ওগুলাকে বলে বাকযন্ত্র, মানে কথা বলার যন্ত্র আর কি। মানে এই ফুসফুস থেকে একদম নাক বা ঠোঁট পর্যন্ত এই পুরোটাই হচ্ছে কথা বলার জন্য ব্যবহৃত হয় বা বাক্যের জন্য ব্যবহৃত হয়। এই জন্য এই অংশটাকে বলে বাকযন্ত্র। এই বাকযন্ত্রের সাহায্যে আমরা যা কিছু উচ্চারণ করি, এই বাকযন্ত্রের সাহায্যে আমরা যা উচ্চারণ করি, বাকযন্ত্রের সাহায্যে আমরা যা উচ্চারণ করি সেটাই হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে আমরা যা উচ্চারণ করি সেটাই হচ্ছে ধ্বনি। ধ্বনি মূলত একটা উচ্চারণের ব্যাপার। ধ্বনি হচ্ছে মূলত একটা উচ্চারণের ব্যাপার। আমরা কথা বলার সময় আমাদের এই বাকযন্ত্র দিয়ে যেটা উচ্চারণ করছি, আমাদের বাকযন্ত্র দিয়ে যেটা উচ্চারণ করছি, আমাদের বাকযন্ত্র দিয়ে যেটা উচ্চারণ করছি সেটাই হচ্ছে ধ্বনি। বাকযন্ত্রের সাহায্যে যা উচ্চারণ করছি সেটাই হচ্ছে ধ্বনি। এটা অ হইতে পারে, অ, আ, এ, কে, চে, মানে আমরা যা উচ্চারণ করব, আমরা যা উচ্চারণ করব সেটাই হচ্ছে ধ্বনি। আমরা যা উচ্চারণ করব সেটাই হচ্ছে ধ্বনি। এই ধ্বনিটাকে যখন আমরা লিখবো, ধ্বনিটাকে যখন আমরা লিখবো, ধ্বনিটাকে যখন আমরা লিখবো তখন তার নাম হচ্ছে বর্ণ। ধ্বনিটাকে যখন আমরা লিখবো, ধ্বনিটাকে যখন আমরা লিখবো তখন তার নাম হচ্ছে বর্ণ। তাহলে বর্ণ ব্যাপারটা হচ্ছে মূলত লিখিত রূপ, এটা খেয়াল রাখতে হবে। বর্ণ হচ্ছে মূলত লিখিত রূপ, বর্ণ হচ্ছে মূলত লিখিত রূপ, বর্ণ হচ্ছে মূলত লিখিত রূপ, বর্ণ হচ্ছে লিখিত রূপ, বর্ণ হচ্ছে লিখিত রূপ। ধ্বনি হচ্ছে উচ্চারণের ব্যাপার, ধ্বনি হচ্ছে উচ্চারণের ব্যাপার। আর ধ্বনিটাকে যখন আমরা লিখি, ধ্বনিটাকে যখন আমরা লিখি, ধ্বনিটাকে যখন আমরা লিখি তখন তার নাম হচ্ছে বর্ণ। ধ্বনিটাকে যখন আমরা লিখি তখন তার নাম হচ্ছে বর্ণ। বর্ণ হচ্ছে মূলত লিখিত ব্যাপার, বর্ণ হচ্ছে মূলত লিখিত ব্যাপার, বর্ণ হচ্ছে মূলত লিখিত ব্যাপার। যেমন ক, খ, গ, ঘ এরকম আর কি। আমরা যেগুলো লিখতে পাচ্ছি সেগুলা। আর কনসেপ্ট হচ্ছে তাহলে আমি যা উচ্চারণ করি তা লিখতে পারলে কি বর্ণ হবে? না, যা লিখতে পারি তাই বর্ণ হবে না। বর্ণের জন্য একটা লিমিটেড ব্যাপার আছে। আমাদের বর্ণ হচ্ছে 50টা, আমাদের বর্ণ হচ্ছে 50টা। যে 50টা আমরা লিখতে পারি, এর বাইরে গিয়ে আপনি লিখতে পারবেন না। এই 50টা হচ্ছে লিখিত স্টেপ। ধ্বনি উচ্চারণের ব্যাপার, বর্ণ লিখার ব্যাপার, বর্ণ লিখার ব্যাপার, বর্ণ লিখার ব্যাপার, বর্ণ লিখার ব্যাপার। ওকে, এরপর আমাদের একটা কমন কনসেপ্ট যেটা আমরা মাঝে মধ্যে একটু বিদঘুটে করে ফেলি, সেটা হচ্ছে অক্ষর। বিদঘুটে করে ফেলি কেন? কারণ কখনো কখনো আমাদের কাছে মনে হয় যে অক্ষর মানে হচ্ছে বর্ণ, কিন্তু অক্ষর মানে কিন্তু বর্ণ না। অক্ষর মানে হচ্ছে উচ্চারণের সংক্ষিপ্ত। আমরা যেটাকে ইংলিশে সিলেবল বলি, ইংরেজি থেকে সিলেবল বলি, বাংলা এটা হচ্ছে অক্ষর। অক্ষর ব্যাপারটা হচ্ছে আমরা উচ্চারণ করার সময় সবচেয়ে কম যেটা উচ্চারণ করি, কোনো কিছু উচ্চারণ করার সময় সবচেয়ে কম যেটা উচ্চারণ করি, সবচেয়ে কম যেটা উচ্চারণ করি সেটার নামই হচ্ছে অক্ষর। উচ্চারণ করার সময় সবচেয়ে কম যেটা উচ্চারণ করি সেটাই হচ্ছে অক্ষর। উচ্চারণ করার সময় সবচেয়ে কম যেটা উচ্চারণ করি, সবচেয়ে কম সেটাই হচ্ছে অক্ষর। এখন আমরা কি উচ্চারণ করার সময় আসলে মেপে মেপে করি? না, মেপে মেপে করতে হবে না। আমরা উচ্চারণ করার সময় সবচেয়ে ক্ষুদ্র কোনটা করছি, সবচেয়ে কম কোনটা করছি সেটা খেয়াল করলেই হবে। যেমন আমরা যখন বলছি মা, যখন আমরা বলছি মা তখন একটাই উচ্চারণ হচ্ছে মা, একটা উচ্চারণ পেয়েছে। যখন আমরা বলছি মাধু, মাধু, আপনি বলতে বলবেন যে হ্যাঁ আমরা একবারই উচ্চারণ করছি মাধু, হ্যাঁ আপনি তো একবার উচ্চারণ মাধু কেন, আর অনেক করতে পারবেন, কিন্তু আপনি ভাঙতে পারেন কতটুকু এটা দেখেন। মা ধু, মা ধু, দুইটা। মানে আপনি উচ্চারণটা ভাঙবেন, দেখবেন যে ভাঙতে পারছেন কিনা, ভাঙতে পারলেই সেটা দুইটা হয়ে যাচ্ছে। মাধুরী, আপনার মনে হচ্ছে আপনি একবারই বলছেন মাধুরী, মাধুরী, হ্যাঁ একবার তো বলতেই পারবেন, কিন্তু সংক্ষিপ্ত কতটুকু করতে পারছেন? মাধুরী, মাধুরী, মাধুরী না, আরো ভাঙা যাবে মা ধু রি। আপনি যত কম ভাঙেন, সবচেয়ে কম যতটুকু আপনি ভাঙতে পারেন সেটাই হচ্ছে একটা অক্ষর।
যেমন ধরেন আমরা বললাম ভাই, আপনি বলতে পারেন যে আমি ভাঙতে পারি কেমনে, ভাই। আপনি তো উচ্চারণ করার সময় বলেন নাই ভাই, এরকম তো বলেন না, ভাই। তাই ভাইয়ের কোনো ভাঙা নাই, এটা একটা। আপনি বললেন তাব, তাব, তাব। আপনার জীবনে হয় তাবে আপনি দুইটা বলেছেন, কেমনে, তা ব। আপনি তো বলেন নাই তা ব, বলছেন তাব, তাব। তাহলে তাবে কয়টা, একটা। কিন্তু যদি এটা হতো তাবু, তাহলে দুইটা করতে পারেন, কিভাবে, তা বু, দুইটা। মানে উচ্চারণ যেটা আপনি করেন ওইটাকে সবচেয়ে কম যে উচ্চারণে রূপান্তরিত করতে পারেন, সবচেয়ে কম যে উচ্চারণে আপনি রূপান্তরিত করতে পারেন, সবচেয়ে কম যে উচ্চারণে আপনি রূপান্তরিত করতে পারেন, সবচেয়ে কম যে উচ্চারণে আপনি রূপান্তরিত করতে পারেন, সেটার নামই হচ্ছে অক্ষর। সেটার নামই হচ্ছে অক্ষর। সবচেয়ে কম যে উচ্চারণে আপনি রূপান্তরিত করতে পারেন, সেটার নামই হচ্ছে অক্ষর। ওকে, তাহলে যেমন ধরেন আমরা নামে দিয়ে দেখুন কাকলি। কাকলি নামের মধ্যে আমরা তিনটা পাবো, কা, কো, লি, তিনটা। ইমরান, ইমরান ভাই শুনতে পাচ্ছেন? ইমরান ভাই, স্যার শুনতে পাচ্ছি স্যার। ভাই বলেন তো ইমরান এখানে কয়টা ভাঙা যায়? দুইটা স্যার, ইমরান। দুইটা, ইম রান, দুইটা। আর আপনাকে যে স্যার চারটা হবে কেমনে, ই ম রা নো। নাম বলার সাথে আমরা বলি না ইমরানো, আমরা বলছি ইম রান, দুইটা। থ্যাংক ইউ ভাই। জি স্যার। মার্জিয়া মনিকা, মনিকা আপু বলেন তো আপনার নামে কয়টা আছে? তিনটা। কি কি? মার, জি, আ। মার, জি, আ, জি, তিনটা। আ। মনিকাতে কয়টা? জি, মনিকা, তিনটা। মনিকা তো তিনটা, কি কি? জি, মনিকা। Good. আপনি তো ভালোই পারেন তাহলে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে আপু। তারপর হচ্ছে তৌহিদুর রহমান। তৌহিদ ভাই বলেন তৌহিদুরে কয়টা আছে? চারটা। চারটা, কি কি? তৌ হি দু র। আপনি নাম বলার সময় বলছেন তৌহিদুর, আপনি তো উচ্চারণ করার সময় বলেন নাই তৌহিদুর। ভাঙার সময় দূর থেকে পাইলেন। আবার চেষ্টা করেন, তৌ হি দূর। তাহলে কয়টা হয়? তিনটা। তিনটা। থ্যাংক ইউ। রহমানে কয়টা বলেন তো? রহমান, তিনটা। রহমানে তিনটা, কি না কি? চারটা চারটা। র, চারটা। হ্যাঁ, রহমান। তিনটা তিনটা, সরি। আচ্ছা, রহমান, হ্যাঁ, রহমান, তিনটা, ঠিক আছে। রুহি আঞ্জুম বলেন রুহিতে কয়টা? দুইটা। কি কি? রুহি। রুহি। আঞ্জুমে কয়টা? আঞ্জুম, দুইটা। কি কি? দুইটা। আনজুম। রোল আছে? হ্যাঁ আছে। নামের আগে রোলটা বসান, দেখবেন পার্টিসিপেটে ক্লিক করেন, সবারই রোল লেখা আছে, আপনারটা নাই, রোলটা বসান। আচ্ছা, তারপর হচ্ছে সালভি ভাই। সালভি ভাই শুনতে পাচ্ছেন? সালভি আহমেদ। জি স্যার। সালভি নামে কয়টা আছে? তিনটা। সালভিতে তিনটা, কি কি? না, সালভি, তাহলে সালভি। আপনার নাম কি সালভি? আচ্ছা, সালভি, সালভি, তাহলে দুইটা আছে। দুইটা, হ্যাঁ, রাইট, সালভি, ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মজা পাইলাম আপনার সাথে, আপনি বুঝতে পারছেন। জহিরুল মঞ্জু ভাই মনে হয় জয়েন করেছেন। মঞ্জু ভাই শুনতে পাচ্ছেন? স্যার, আপনার কিন্তু রোল আছে, রোলটা নামের আগে লিখতে হবে। ওকে, জি স্যার। গ্রুপে একটা ভিডিও দেওয়া আছে, দেখে নিন। বলেন মঞ্জু নামে কয়টা আছে অক্ষর? স্যার মঞ্জু, দুইটা আছে স্যার। দুইটা আছে, রাইট, এইটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এটার কনসেপ্টটা হচ্ছে যে আপনি আপনার মানে আপনার নামে বর্ণ কয়টা আছে এটা খুঁজতেছেন না, কিন্তু আপনি খুঁজতেছেন অক্ষর, মানে উচ্চারণের সংক্ষিপ্ত রূপ। আপনি উচ্চারণ করার সময় সবচেয়ে কম যেটা উচ্চারণ করছেন সেটাই হচ্ছে অক্ষর। ওকে, যেমন ধরেন আমি বললাম রাত, একটা শব্দ রাত, বলেন তো রাতে কয়টা অক্ষর আছে? স্যার দুইটা। রাতে দুইটা? একটা 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 একটা, রাত। একটা। কিন্তু আমি যে বলতাম রাতি, দুইটা। দুইটা, রাতি। যদি বলতাম রাতির, তিনটা। দুইটা। দুইটা। দুইটা, রাতির। তীর। ওকে, আচ্ছা, ধরেন আমি বললাম শাক, এটা কি কয়টা আছে?
একটা একটা। যদি বলতাম সাকি, দুইটা কিভাবে? সা কি, তাই না? ওকে, আমি ব দিলাম, এখন কি তিনটা হয়ে গেছে? সাকিব একটা তিনটা না দুইটা? দুইটা দুইটা। সা কিব কিব। ওকে, কিন্তু আমি যদি বলতাম সাকিবি, আচ্ছা সাকিনি, ওকে সাকিনি, তাহলে কয়টা? তিনটা তিনটা। কিভাবে? সা কি নি নি। ওকে, মানে আমরা উচ্চারণ করব, উচ্চারণ করে বের করবো, তাহলে সহজ হবে। বলেন সাকিনিক, এখন কয়টা? সাকিনিক তিনটে। তিনটা। কি কি? সা কি নিক। সা কি নিক, তিনটা। জীবন ভাই বলেন তো আপনার নামে কয়টা আছে? দুইটা। দুইটা। কি কি? জীবন। জীবন, এই তো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ওকে, এবার একটা বিষয় খেয়াল করেন, আমি বললাম রাত, আমি বললাম দিন, আমি বললাম বোন, আচ্ছা বন, আচ্ছা বন, তারপরে বোন, ওকে, তারপরে নাক, তারপরে কান, তারপরে মুখ। বলুন তো এগুলোতে কয়টা করে আছে? একটা। কোনটা থেকে দুইটা আছে না সবগুলো একটা একটা? একটা সবগুলো সবগুলোতে একটা করে। সবগুলো একটা একটা। যখন আমরা দেখব যে পূর্ণাঙ্গ একটা শব্দ, পূর্ণাঙ্গ একটা শব্দ, কারণ আমরা এখানে যা লিখেছি সবগুলোই পূর্ণাঙ্গ একটা শব্দ, সবগুলো একটা একটা শব্দ। এই পুরো শব্দে যখন আমরা দেখব যে পুরো একটা শব্দ এবং পুরো শব্দে অক্ষর আছে কয়টা? কয়টা করে অক্ষর পেলাম? একটা অক্ষর পাইলাম। পুরো শব্দ জুড়ে আমরা একটা অক্ষর পাইছি। যখন এমন হবে যে পুরো শব্দ জুড়ে আমরা একটা অক্ষর পাবো, পুরো শব্দ জুড়ে আমরা একটা অক্ষর পাবো, পুরো শব্দ জুড়ে যখন আমরা দেখবো যে একটা অক্ষর, তখন তার নাম হচ্ছে একাক্ষর শব্দ। তখন তার নাম হচ্ছে একাক্ষর শব্দ। ওকে, যে শব্দে একটা অক্ষর আছে তার নাম একাক্ষর শব্দ। আমরা বললাম মা, মা একটা শব্দ, অক্ষর একটা, এটা একাক্ষর শব্দ। আমরা বললাম দিন, দিন একটা শব্দ, একটা অক্ষর, এটার নাম একাক্ষর শব্দ। নাক, নাক একটা শব্দ, একটা অক্ষর, একাক্ষর শব্দ। বুঝা গেল? যদি কোনো প্রশ্ন আসে একাক্ষর শব্দ কোনটি, একাক্ষর শব্দ কোনটি, তাহলে কি আমরা শব্দের টপিকে চলে যাব না অক্ষরের টপিকে? অক্ষরের টপিকে। যেটা একটাই শব্দ, একটাই অক্ষর, তার নাম একাক্ষর শব্দ। একাক্ষর শব্দ। ঠিক আছে, একটাই শব্দ, একটাই অক্ষর, সেটার নাম হচ্ছে একাক্ষর। এবার তাহলে বলেন, অক্ষর মানে কি বর্ণ না অক্ষর মানে উচ্চারণের সংক্ষিপ্ত রূপ? উচ্চারণের সংক্ষিপ্ত রূপ। উচ্চারণের সংক্ষিপ্ত রূপ। অক্ষর বলতে ক খ গ ঘ বলা যাবে না। অক্ষর বলতে ক খ গ ঘ বলা যাবে না। অক্ষর মানে হচ্ছে উচ্চারণের সংক্ষিপ্ত রূপ। উচ্চারণের সংক্ষিপ্ত রূপ। অক্ষর মানে উচ্চারণের সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, এবার আমরা আমাদের ধ্বনির কনসেপ্টে বলি। ধ্বনি হচ্ছে মূলত দুই রকম। একটা ধ্বনি হচ্ছে যেটা উচ্চারণের সময় কোনো রকম বাধাপ্রাপ্ত হয় না। একটা ধ্বনি হচ্ছে যেটা উচ্চারণের সময় কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না। আরেকটা হচ্ছে উচ্চারণের সময় বাধাপ্রাপ্ত হয়। তখন আপনি যখন উচ্চারণ করবেন অ, আ, ই, এ, তখন দেখবেন বাতাস কোথাও আঘাত পাচ্ছে না, সরাসরি চলে আসছে, মানে একদম কণ্ঠ থেকে সরাসরি চলে আসছে। এটাকে বলে স্বরধ্বনি, স্বাধীনভাবে উচ্চারিত হয়। আরেকটা দেখবেন যে স্বাধীনভাবে উচ্চারণ হয় না, কোথাও না কোথাও আঘাতপ্রাপ্ত হয়, ওটাকে বলে ব্যঞ্জন। ছোটবেলার পড়া শুরু করছি আমরা। তো যে ধ্বনি উচ্চারণের সময় স্বাধীনভাবে উচ্চারিত হয়, মানে কোথাও বাধাপ্রাপ্ত হয় না, ওটা হচ্ছে স্বরধ্বনি। আর যেটা কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়, সেটা হচ্ছে ব্যঞ্জন। যেটা স্বাধীনভাবে হয় স্বরধ্বনি, আর যেটা কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। ওকে, আচ্ছা, এই যে আমাদের ধ্বনির কথা আমরা বলছি, স্বাধীনভাবে উচ্চারণ হওয়া না হওয়া। স্বাধীনভাবে যেটা উচ্চারণ হয় সেটা তো স্বরধ্বনি, ঠিক আছে। এই স্বরধ্বনিকেও আমরা দুই ভাগে মেনশন করতে পারি। কিভাবে করতে পারি দেখেন, আমরা একটা শব্দ বললাম, ধ্বনি বললাম অ, আর একটা ধ্বনি বললাম
ওই। ওকে, অ হচ্ছে একটা, ধরেন 1 নাম্বার, আর ওই এটা হচ্ছে 2 নাম্বার। এন্ড বলেন তো এই 1 এবং 2 এর মধ্যে কোনটাকে আমরা আলাদা করতে পারি বা বিশ্লেষণ করতে পারি? অকে আমরা ভাঙতে পারি বা বিশ্লেষণ করতে পারি, না ওইকে ভাঙতে পারি বা বিশ্লেষণ করতে পারি? ভাঙতে পারা মানে কি, মানে এটাকে আলাদা করতে পারি। অকে কি আলাদা করা যাবে? আর যাবে না। কিন্তু ওইকে আলাদা করা যাবে না? যাবে। কিভাবে যাবে? কারণ অ এবং রস্বই যেটা আলাদা, আলাদা করে দেন তাহলে তো হয়। একই রকম ভাবে আমরা বলি আইকে ভাঙা যাবে না? জি। একটা হচ্ছে আ, একটা হচ্ছে ই। তো যেটাকে আমরা ভাঙতে পারি না বা বিশ্লেষণ করতে পারি না এটাকে বলি মৌলিক। আর যেটাকে ভাঙতে পারি বা আলাদা করতে পারি এটা কি মৌলিক না যৌগিক? যৌগিক। যৌগিক। যাকে ভাঙতে পারি সেটার নাম যৌগিক, আর যাকে ভাঙতে পারা যায় না যেটা মূল এটাকে বলে মৌলিক। আমাদের বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি, খেয়াল করেন শব্দটা মৌলিক স্বরধ্বনি। মৌলিক মানে যাকে ভাঙা যায় না। তো মৌলিক স্বরধ্বনি আছে 7টা। এটা ধ্বনি হিসেবে আছে 7টা। মৌলিক স্বরধ্বনি 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 হিসেবে আছে 7টা। এই 7টি আছে, এটা মনে রাখলেই হবে। যদি সম্ভব হয় বর্ণগুলো পড়ে রাখতে পারেন, অ আ ই ও এ। আচ্ছা, তো এই যে 7টা মৌলিক স্বরধ্বনি আছে ধ্বনি আকারে, কারণ এটাও কিন্তু আমরা উচ্চারণ করি। আমরা যখন এন্ড বলি, আমরা যখন একাডেমি বলি, তখনই এ ব্যবহৃত হয়। তো এটা মূলত একটা সময় আমাদের ধ্বনি বিজ্ঞানী ছিল না, ডক্টর মোহাম্মদ আব্দুল হাই এটাকে যুক্ত করেছেন আমাদের ধ্বনি তত্ত্বে। ডক্টর মোহাম্মদ আব্দুল হাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং ডিপার্টমেন্ট হেড ছিলেন। তো যে ধ্বনিটা আছে এটা ডক্টর মোহাম্মদ আব্দুল হাই ধ্বনি তত্ত্বে অ্যাড করেছিলেন। যাই হোক, এখন এই 7টা ধ্বনিকে আমরা মৌলিক স্বরধ্বনি হিসেবে পেয়েছি। যদি বলা হয় যে এখানে ধ্বনি হিসেবে তো 7টা আছে, এখানে কোনটা বর্ণ হিসেবে লেখা যায় না? সবগুলো কি বর্ণ হিসেবে লেখা যায়? না। 7টা আছে, সবগুলো কিন্তু বর্ণ হিসেবে লেখা যায় না। এ নামে কোনো বর্ণ আছে আমাদের? না। এ নামে কোনো বর্ণ নাই। প্রশ্ন যদি বলে যে মৌলিক স্বরধ্বনি কয়টা, মৌলিক স্বরধ্বনি কয়টা, তাহলে 7টা, ঠিক আছে। কিন্তু যদি বলে মৌলিক স্বরবর্ণ কয়টা, মৌলিক স্বরবর্ণ, যদি বলে মৌলিক স্বরবর্ণ কয়টা, তাহলে বলবো 6টা। 6টা কি হবে? এটা আমাদের মৌলিক স্বরধ্বনি 7টা ছিল, এর মধ্যে এত বর্ণ আকারে আসবে না, কারণ এটা বর্ণ হিসেবে লেখা যায় না। তাহলে যদি বলে স্বরবর্ণ কয়টা, মৌলিক স্বরবর্ণ কয়টা, তাহলে বলবো আমরা 6টা। মৌলিক স্বরবর্ণ বললে আমরা বলবো 6টা। ধ্বনি হিসেবে 7টা, ঠিক আছে, তো বর্ণ হিসেবে 7টা হবে না, কারণ যে 7টা ধ্বনি আছে এর মধ্যে একটা বর্ণ আকারে আমরা লিখতে পারি না বা আমাদের বর্ণমালায় নাই। তাহলে মৌলিক স্বরবর্ণ হিসেবে 6টা। মৌলিক স্বরধ্বনি 7টা, মৌলিক স্বরবর্ণ 6টা। মৌলিক স্বরধ্বনি 7টা, মৌলিক স্বরবর্ণ 6টা। আচ্ছা, যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টা। এই 25টা লিস্ট বইয়ে আছে, একবার দেখে নিতে পারেন, বাট কি কি আছে এটা মুখস্থ করতে হবে না, শুধু এই তথ্যটা মনে রাখবেন। যৌগিক স্বরধ্বনি, যৌগিক হিসেবে স্বরধ্বনি আছে 25টা। যেমন ধরেন যাই শব্দটাতে আ এবং রস্বই আছে, যাওয়ের মধ্যে আ এবং ও আছে, আও, আই, এরকম আর কি। এরকম 25টা আছে যৌগিক ধ্বনি হিসেবে, যৌগিক স্বরধ্বনি হিসেবে 25টা আছে। কিন্তু এই 25টার মধ্যে বর্ণ হিসেবে লেখা যায় মাত্র 2টা। যৌগিক স্বরবর্ণ হিসেবে, যৌগিক স্বরবর্ণ হিসেবে, যৌগিক স্বরবর্ণ হিসেবে আছে মাত্র 2টা। একটা হচ্ছে ওই, একটা হচ্ছে ও। একটা হচ্ছে ওই, একটা হচ্ছে ও। ওই বলি তখন এখানে অ এবং রস্বই আছে, 2টা মিলে একটা যৌগিক স্বরধ্বনি। আর যখন ও বলি তখন অ যোগ রস্ব, এটাও যৌগিক স্বরধ্বনি, কারণ 2টা মিলে একটা হয়েছে, 2টা মিলে একটা হয়েছে।
দুইটা মিলে একটা হয়েছে। এটাকে বলা হয় স্বরক জ্ঞাপক। কেন স্বরক জ্ঞাপক? কারণ দুইটা স্বর মিলে একটা হয়েছে তাই। এটাকে বলা হয় দ্বিস্বর। দ্বিস্বর কেন? কারণ এখানে দুইটা স্বর একসাথে আছে, দুইটা স্বর একসাথে আছে, তাই এটাকে বলা হয় দ্বিস্বর। এটাকে বলা হয় সান্ধ্যস্বর। সান্ধ্যস্বর কেন বলে? কেউ বলতে পারবেন সান্ধ্যস্বর কেন বলে? আচ্ছা, সান্ধ্য শব্দটা হচ্ছে সন্ধ্যা থেকে। সন্ধ্যার সময় কি হয়? একটু আলো থাকে, একটু আধার থাকে। সন্ধ্যা মানে হচ্ছে আলো আধার। এই যে আলো আধার একসাথে হয়, এই কনসেপ্টটাকে বলে সন্ধ্যা। মানে দুইটা কনসেপ্ট মিলে। তো এটাকেও সান্ধ্যস্বর বলা হয়, কারণ এখানে দুইটা স্বর মিলে একটা হয়েছে, দুইটা স্বর মিলে একটা হয়েছে, এই জন্য এটা হচ্ছে সান্ধ্যস্বর। আবারও দেখি আমরা, যৌগিক স্বরবর্ণ দুইটা, যৌগিক স্বরবর্ণ দুইটা, যৌগিক স্বরবর্ণ দুইটা, ওই এবং ও। যৌগিক স্বর ধ্বনি হিসেবে 25টা, কিন্তু বর্ণের আকারে হচ্ছে দুইটা। এটাকে স্বরজ্ঞাপক বলে, বিস্বর বলে, সান্ধ্যস্বর বলে। এখানে দেখার বিষয় হচ্ছে যে এগুলো আমাদের এমনি মনে থাকবে, তবে ঝামেলা হয়ে যায় বর্ণ এবং ধ্বনি হিসেবে যখন বলে। মৌলিক স্বর ধ্বনি হিসেবে 7, কিন্তু বর্ণ হিসেবে 6। আর যৌগিক ধ্বনি হিসেবে 25, বর্ণ হিসেবে মাত্র 2, বর্ণ হিসেবে মাত্র 2। একটা হচ্ছে ওই, একটা হচ্ছে ও। তো বর্ণ এবং ধ্বনির আকারে আলাদা করে খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে একটা সহজ কনসেপ্ট বলি, সেটা হচ্ছে ধ্বনিটা বেশি হবে, বর্ণ কম হবে। মৌলিক স্বরধ্বনির ক্ষেত্রেও দেখেন 7টা, বর্ণ হিসেবে 6টা হয়ে যাচ্ছে। যৌগিক স্বরধ্বনি হিসেবে 25টা ছিল, বর্ণ হিসেবে 2টা হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এটা হচ্ছে উচ্চারণ, সরি, গঠনগত ভাবে ভাঙা যায় না এদিক থেকে। উচ্চারণগত ভাবেও উচ্চারণ অনুসারে আমাদের স্বরবর্ণগুলাকে, উচ্চারণ অনুসারে আমাদের স্বরবর্ণগুলাকে 2 ভাগে ভাগ করা হয়। স্বরবর্ণের প্রকারভেদ আছে, হ্যাঁ আছে, এবং এই প্রকারভেদ গুলো আপনারা ছোটবেলা থেকে করে আসছেন, কিংবা এখনো করছেন, কিন্তু হয়তো খেয়াল করছেন না। আচ্ছা বলেন তো, এটার উচ্চারণ কি? এটার নাম কি? হ্যাঁ বলেন, সালাউদ্দিন ভাই, আর বলেন। রস্বই। রস্বই, তাই না? রস্বই। আচ্ছা, রস্বই কোনটা? আচ্ছা, রস্বই। আচ্ছা, এটার উচ্চারণ কি? দীর্ঘ দীর্ঘ। দীর্ঘ না দীর্ঘ? আচ্ছা, বুঝতে পারছি, দীর্ঘ। ওকে, এটাই পড়ছিলাম। আসলে এটা কোনোটাই ঠিক না, এটা রস্বই না, এটা দীর্ঘ না। কেন না? আসলে এটাগুলার কনসেপ্ট হচ্ছে কি, আপনি কোন কোন বর্ণে কম উচ্চারণ করেন। কম মানে হ্রাস, মানে রস্য, রস্য মানে বা রস্য মানে কম। আরেকটা হচ্ছে বেশি উচ্চারণ করেন, দীর্ঘ, ওইটা হচ্ছে দীর্ঘ। যেমন দুইটা ই আছে, একটা ই একটা ই, একটা উ একটা উ, মানে একটা কম একটা বেশি। ই ই উ উ, এই হচ্ছে কনসেপ্ট। তো যেটাকে আপনি কম উচ্চারণ করছেন ই, আর যেটা বেশি উচ্চারণ করছেন ই, যেটা কম করছেন এটা হচ্ছে রস ই, আর যেটাকে বেশি করছেন দীর্ঘ ই। আমরা এইভাবে আসলে নাম, মানে উচ্চারণ করার নাম সব মুখস্থ করে ফেলেছি। ওটা সমস্যা নেই, উচ্চারণ হলেই হলো। তাহলে বলেন উচ্চারণগত ভাবে আমরা কয় রকম পাচ্ছি? 2 রকম, একটা হলো কম উচ্চারণ, আর একটা হচ্ছে বেশি উচ্চারণ। তো স্বরবর্ণের ক্ষেত্রে কম উচ্চারণকে আমরা বলি কম স্বর। কম স্বর মানে রসস্বর, কম স্বর মানে রসস্বর। এই রসস্বরে আমরা কম উচ্চারণ করি, মানে অল্প উচ্চারণ করি। এই কম উচ্চারণ হচ্ছে 4টা, কম উচ্চারণ হচ্ছে 4টা, কম উচ্চারণ হচ্ছে 4টা। কি কি? অ, ই, ও এবং রি। তো এগুলোর মধ্যে হয়তো অলরেডি 4টা আমরা খুব সহজে পারবো, কারণ অ যে কম উচ্চারণটা এমনি জানি, কারণ আপনি অ এবং আ এর ক্ষেত্রে তুলনা করেন, অ আ, আটা বেশি উচ্চারণ হবে। রসই দীর্ঘ ই, নামেই বড় করে দিচ্ছেন, রস দীর্ঘ নামেই বড় করে দিচ্ছেন, আর এটাকে আমরা বলি রসরি। তো রসরি মানে অলরেডি আপনি এটাকে কম উচ্চারণ করছেন। আমাদের 11টা স্বরবর্ণের মধ্যে, 11টা স্বরবর্ণের মধ্যে 4টা হচ্ছে রসস্বর, অ, ই, ও এবং রি। এই 4টা ছাড়া আর কয়টা আছে স্বরবর্ণ? 4টা ছাড়া স্বরবর্ণ কয়টা আছে আমাদের? 8টা। বাকি 7টা। এই 4টা ছাড়া বাকি যা আছে সবই হচ্ছে দীর্ঘস্বর।
ওকে, 11টা স্বরবর্ণের মধ্যে 4টা হচ্ছে রসস্বর, 11টা স্বরবর্ণের মধ্যে 4টা হচ্ছে রসস্বর, বাকি 7টা হচ্ছে দীর্ঘস্বর, বাকি 7টা হচ্ছে দীর্ঘস্বর, বাকি 7টা হচ্ছে দীর্ঘস্বর, বাকি 7টা হচ্ছে দীর্ঘস্বর, বাকি 7টা হচ্ছে দীর্ঘস্বর। এই 11টা স্বরবর্ণকে আমরা সংক্ষেপে লিখি। সংক্ষেপে লেখা কি, ওই যে আকার, ইকার, উকার। এই কার হচ্ছে ব্যঞ্জন বর্ণের, ব্যঞ্জন বর্ণে কেন বলছি, স্বরবর্ণের, ব্যঞ্জন বর্ণের গুলোকে বলা হয় ফলা। আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপের নাম হচ্ছে কার, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপের নাম হচ্ছে কার। এই কার হচ্ছে আমাদের স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ এবং 11টা বর্ণের মধ্যে 10টারই কার আছে। 11টা বর্ণের মধ্যে 10টারই কার আছে, শুধু একটার কার নাই। বলেন তো কোনটার কার নাই? সরেও 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 না। আচ্ছা, এটা পারফেক্ট উচ্চারণটা কি? সরেও, সরু, সরেয়া, কোনটা? সরু না সরেও না সর অ? সর অ ও আর ও ও এটার অরিজিনাল নাম হচ্ছে অনলি অ অ অ ও আচ্ছা শুধু অ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা আসলে যেভাবে শিখেছি ওভাবেই ইন্ডিকেট করি। তবে আমরা খেয়াল রাখবো যে এটা যেন আসলে এর আগে স্বরে, স্বর, সরু এরকম নয়, অনলি অ। তো অ এর কোনো কার নাই, অ এর কোনো কার নাই, অ এর কোনো কার নাই। অ ছাড়া বাকি সবগুলোরই কার আছে। অ এর কোনো কার নাই বলে, অ এর কোনো কার নাই বলে এটাকে বলা হয় নীলিন বর্ণ। অকে বলা হয় নীলিন বর্ণ, অকে বলা হয় নীলিন বর্ণ। কেন? কারণ অ হচ্ছে অদৃশ্য, দেখা যায় না, ছোঁয়া যায় না। অ হচ্ছে অদৃশ্য, এটাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, অদৃশ্য। কেন? আচ্ছা, অদৃশ্য কেন এবার দেখেন, বলতো এটার উচ্চারণ কি? যত 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 এটার উচ্চারণ হচ্ছে যত। আচ্ছা, এটার উচ্চারণ হচ্ছে যত। আচ্ছা, এই যে উচ্চারণ হচ্ছে যত, এই জয়ের সাথে কি উচ্চারণ করছেন বলেন তো? ও উচ্চারণ করেছেন। এটা তো যত বলেন নাই, যত না বলে আমরা কি উচ্চারণ করেছি? যত যত যত। তাহলে এই তয়ের সাথে, এই তয়ের সাথে অদৃশ্য ভাবে আমরা কি উচ্চারণ করলাম? অ অ উচ্চারণ করলাম। এই যে তয়ের সাথে যে অ উচ্চারণ করেছি, এটাকে আসলে এখানে আমরা লিখেছি নাকি অদৃশ্য হিসেবে আছে? অদৃশ্য হিসাবে অদৃশ্য হিসেবে আছে। তখন আপনি যদি ধরেন আপনি বলতেন মাথা, যদি মাথা বলতেন তাহলে ময়ের সাথে আ আছে দেখা যাচ্ছে, থয়ের সাথে আ আছে দেখা যাচ্ছে, কিন্তু এখানে যত বলার সময় আপনি যে অটা বলেছেন এটা কি দেখা যায় না অদৃশ্য? অদৃশ্য অদৃশ্য। তো যখনই আমরা অদৃশ্য কিছু পাবো, যখনই আমরা অদৃশ্য কিছু পাবো, যখনই আমরা অদৃশ্য কিছু পাবো, সেটাই হচ্ছে অ। আর অটা অদৃশ্য হিসেবে থাকে বলেই, অটা অদৃশ্য হিসেবে থাকে বলে অকে বলা হয় নীলিন বর্ণ। অটা অদৃশ্য হিসেবে থাকে বলে এটাকে বলি আমরা নীলিন বর্ণ। অটা অদৃশ্য হিসেবে থাকে বলে অকে বলি আমরা নীলিন বর্ণ। আচ্ছা, স্বরধ্বনির ক্ষেত্রে আবারও খেয়াল করি আমরা যে গঠনগত ভাবে স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যাকে ভাঙা যায় আর একটা হচ্ছে যাকে ভাঙা যায় না। তো যেটা ভাঙা যায় না ওটা হচ্ছে মৌলিক, ওইটা ধ্বনি হিসেবে আছে 7টা, বর্ণ হিসেবে আছে 6টা। আর যাকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায় যৌগিক, যৌগিকের ধ্বনি আছে 25টা, বর্ণ হিসেবে আছে মাত্র 2টা। উচ্চারণ অনুসারে দুই ভাগে ভাগ করা যায়। আমাদের স্বরবর্ণ 11টা আছে, 11টাকে এর মধ্যে কম উচ্চারণ করি বলে 4টাকে আমরা বলছি রসস্বর, আর বাকি 7টা বেশি উচ্চারণ করি তাই এটার নাম দীর্ঘস্বর। স্বরবর্ণ যে 11টা আছে, 11টার মধ্যে আমরা 10টার সংক্ষিপ্ত রূপ পাই, ওটাকে বলি আমরা কার। আর কার পাই না শুধু একটা বর্ণে, যেটা নাম হচ্ছে অ। তো অটাকে কার হিসেবে না পাইলেও আমরা দেখি অটা অদৃশ্য ভাবে সবগুলাতেই থাকে। অটা অদৃশ্য হিসেবে থাকে বলে অটাকে আমরা বলি নীলিন বর্ণ। নীলিন মানে হচ্ছে অদৃশ্য। ওকে, আচ্ছা, এবার ব্যঞ্জনে আমরা যাই। ব্যঞ্জনে যাওয়ার পরে ব্যঞ্জনের কিছু ক্রাইটেরিয়া আমরা পাবো। সেই ক্রাইটেরিয়া গুলো সহজে মনে রাখার জন্য আমরা ছোট ছোট কিছু কনসেপ্ট হচ্ছে দেখেন। প্রথম কনসেপ্ট হচ্ছে কম হলে স্পর্শ। কম হলে স্পর্শ, কম হলে স্পর্শ মানে কি?
মনে করেন যে এটা একটা রিমোট আর কি, ধরেন এটা আমি এখন কি করছি বলেন তো, ধরে রেখেছি নাকি স্পর্শ করেছি? ধরে রেখেছেন স্যার। এটা ধরে রেখেছি তাই না? বাকিদের কি মনে হয়, ধরে রাখছি নাকি স্পর্শ করছি? ধরে রেখেছি। ধরে রাখছি, আচ্ছা। কিন্তু যদি আমি এখন ডান হাত দিয়ে যদি এরকম করতাম, স্পর্শ করছে। তাহলে এটা স্পর্শ। তাহলে ধরা, হ্যাঁ, okay. ধরা আর স্পর্শ করার পার্থক্য কি? ধরা আর স্পর্শ করার পার্থক্য কি দাঁড়ায়? ধরা মানে ধরে রাখা, স্পর্শ মানে ছাড়া ছাড়া আর কি। ওকে, ধরা মানে হচ্ছে কোনো কিছু ধরা না, মানে কোনো কিছু ধরা, এটাই। আচ্ছা, ধরে রাখা। আর স্পর্শ মানে কি? পারফেক্টলি ধরা নাকি ছোঁয়া। অল্প করে ধরা? অল্প অল্প ছোঁয়া। অল্প অল্প ছোঁয়া, রাইট। অল্প করে ধরা। ওকে, তাহলে কম হইলে কি হয়? বেশি হইলে হচ্ছে ধরা, আর কম হইলে কি? স্পর্শ। কম হলে স্পর্শ, কম হলে স্পর্শ, কম হলে স্পর্শ, কম হলে স্পর্শ। আর কম হলে যে স্পর্শ, এটা কি মুখস্থ করতে হবে না মোটামুটি সহজ আছে সেটা? কম হলে স্পর্শ, এটা মুখস্থ করার দরকার নাই, এটা আপনি এমনি বুঝবেন। কম হলে স্পর্শ, কম হলে স্পর্শ, কম হলে স্পর্শ, কম হলে স্পর্শ, কম হলে স্পর্শ। আচ্ছা, অন্তের অবেজল। অন্তের অবেজল মানে কি? অন্তরে, অন্তর আর কি, অন্তরে জল থাকে। অন্তরে জল থাকার ব্যাপারটা হচ্ছে যে হুমায়ুন আহমেদের একটা মুভি আছে, আমার আছে জল, নাম শুনেছেন কি? তা আমার আছে জল যে মুভিটা আছে, ওইটার কনসেপ্ট হচ্ছে যে এখানে 4 জন নায়ক নায়িকা থাকে, সবারই কষ্ট, কারোর সাথে কারো মিল হয় না। কেন হয় না? কারণ আসলে আমাদের মন হচ্ছে একটা পাত্রে রাখা জলের মতো, এটা অল টাইম এরকম দোদুল্যমান থাকবে, কোথাও এটা স্থির হয়ে থাকবে না। অল টাইমই দোদুল্যমান হয়ে থাকবে, কোথাও স্থির থাকবে না। এই যে পাত্রে রাখা পানিটা কোথাও স্থির হয়ে থাকে না, সবসময় দোদুল্যমান হয়ে থাকে, এই কনসেপ্টটাকে আমাদের মনের সাথে তুলনা করা হয়েছে। আমাদের মনও সবসময় দোদুল্যমান, কখনো স্থায়ী না। আমরা কোনো জায়গাতে কোনো অবস্থাতেই স্থায়ী না। ধর আপনি রেস্টুরেন্টে খাইতে গেলেন, একটা খাবার অর্ডার করলেন, খাচ্ছেন, ভালোই লাগছে, পাশের টেবিলে বসে অন্যরা খাচ্ছে, খুব হাসি খুশি, আপনার কাছে মনে হবে ওদের খাবারটাই মানে সবচেয়ে ভালো ছিল। মানে আমরা কোন অবস্থাতে আমাদের মন আসলে সেটেল না, আমাদের মনটা সবসময় পাত্রে রাখা জলের মতো। মৃত্যুর পরে এটা সেটেল হয়, মৃত্যুর আগ পর্যন্ত আমরা কোনো কিছুতেই থাকি না, অন্য কিছুতেই আমরা ডুবে থাকতে চাই। তা আমাদের এই জলটা আমাদের অন্তরে থাকবে চিরদিন। অন্তে রবে জল, মানে অন্তরে থাকবে এই জল। অন্তে রবে জল, 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 অন্তে রবে জল। আচ্ছা, শীষ দিলে উষ্ণ হবে। শীষ দিলে উষ্ণ হবে মানে উষ্ণ তো গরম। শীষ দিলে যে আমরা শীষ বাজাই না, শীষ বাজালে দেখবেন আমাদের জিহ্বার যে উপরের অংশটা আছে এটা সামান্য গরম হয়ে যাচ্ছে এবং উষ্ণ হয়ে যাচ্ছে। শীষ দিলে উষ্ণ হবে। আপনি নিচে শীষ বাজায় দেখেন, দেখবেন যে বাতাসটা বেরোচ্ছে, যে এবার উপরি ভাগটাকে গরম করে দিচ্ছে। আচ্ছা, মনের অবেজল, যেটাকে আমরা বলেছি অন্তের অবেজল। অন্তে মানে তো অন্তরের অবেজল। এই অন্তরকে বলা যায় দিল, ইয়া, ওকে, মন, আর অনেক কিছুই বলা যায়। তো অন্তরটাকে আমরা মন বানাই দিলাম, মনের অবেজল। অন্তরটাকে আমরা মন বানাই দিলাম, মনের অবেজল। ওকে, আচ্ছা, পাশে বসা ললিতা। ভাইয়েরা যারা আছেন মনে করেন আপনার পাশে একটা মেয়ে বসে আছে, এটার নাম হচ্ছে ললিতা। পাশে বসা ললিতা, পাশে বসা ললিতা, পাশে বসা ললিতা, ধরে রাখ। আচ্ছা, আর আপুরা লিখবেন পাশে বসা লালু মিয়া। লালু লিখলেই হবে, পাশে বসা লালু একটা লিখলেই সমস্যা। কারণজাত, কম্পনজাত, আনুনাসিক, ওগুলো একটু পরে যাচ্ছে। ওকে, এই লাইনগুলো আসলে কেন দিয়েছি? আমাদের ব্যঞ্জন বর্ণের প্রকার কিন্তু অনেক, এত প্রকার বের যে মাথা নষ্ট যে ব্যাপারটা, মনে থাকবে না কোনটা জানে কি ছিল। তো সেদিক থেকে একটু সহজ করার জন্য বা একটা ক্লিয়ার করার জন্য আমরা যেটা করবো একটু খেয়াল করে দেখি, খেয়াল করেন। কম হলে স্পর্শ, ব্যাপারটা কম হলে সেটাকে আমরা স্পর্শ বলতে পারি। এটাকে আরেকটু ক্লিয়ার করে যদি আমরা বলি, খেয়াল করেন, কম হলে স্পর্শ মানে কম। কম দিয়ে আমরা মূলত ক থেকে ম বুঝতে পারছি। ব্যঞ্জন বর্ণের ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণ আছে। ব্যঞ্জন বর্ণের ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণ আছে, যেগুলো উচ্চারণ করার সময় কোনো না কোনো ভাবে জিহ্বাকে স্পর্শ করে উচ্চারণ করতে হয়। ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত যে 25টা ধ্বনি আছে, কোনো না কোনো ভাবে জিহ্বাকে স্পর্শ করে উচ্চারণ করতে হয়। কোনো না কোনো ভাবে জিহ্বাকে স্পর্শ করে উচ্চারণ করতে হয়। কোনো না কোনো ভাবে জিহ্বাকে স্পর্শ করে উচ্চারিত হয়।
আর এই জিহ্বাকে স্পর্শ করে উচ্চারণ হয় বলে, জিহ্বাকে স্পর্শ করে উচ্চারণ হয় বলে এগুলোর নাম স্পর্শবর্ণ। জিহ্বাকে স্পর্শ করে উচ্চারণ করতে হয় বলে এটার নাম স্পর্শবর্ণ। জিহ্বাকে স্পর্শ করে উচ্চারণ হয় বলে জিহ্বাকে স্পর্শ করে উচ্চারণ হয় বলে এটার নাম হচ্ছে স্পর্শবর্ণ। আচ্ছা, এই স্পর্শবর্ণ কয়টা? 25টা। কিভাবে মনে রাখবো? ওই যে কম হলে স্পর্শ, কম মানেই হচ্ছে ক থেকে ম পর্যন্ত, কম মানেই হচ্ছে ক থেকে ম পর্যন্ত। এই ক থেকে ম পর্যন্ত যে 25টা বর্ণ আছে ওটার নামই স্পর্শবর্ণ, কম হলে স্পর্শ। এরপর হচ্ছে অন্তের অবেজল। অন্তের অবেজল মানে কি? আচ্ছা, অন্তের অবেজল মানে হচ্ছে আমাদের এই স্পর্শ বর্ণ এবং শীষ বর্ণ, স্পর্শ বর্ণ এবং শীষ বর্ণের অন্তরে মানে মাঝখানে 4টা বর্ণ আছে। স্পর্শ বর্ণ আর শীষ বর্ণের মাঝখানে বা অন্তরে, অন্তর মানে মাঝখানে 4টা বর্ণ আছে। এই 4টা বর্ণকে বলা হয় অন্তস্থ বর্ণ। অন্তস্থ মানে অন্তরে অবস্থিত, অন্তস্থ মানে অন্তরে অবস্থিত, অন্তস্থ মানে অন্তরে অবস্থিত। এই অন্তরে অবস্থিত 4টা বর্ণ হচ্ছে অন্তস্থ বর্ণ। অন্তস্থ বর্ণ 4টা কি কি? আমরা অন্তে দিয়ে বুঝবো অন্তস্থ, অন্তে দিয়ে বুঝবো অন্তস্থ। আর রবে জল, র ব জ ল, র ব জ ল, এই 4টাই হচ্ছে অন্তস্থ বর্ণ। অন্তে রবে জল, অন্তে রবে জল, অন্তে মানে অন্তস্থ বর্ণ, র ব জ ল, এই 4টাই হচ্ছে অন্তস্থ বর্ণ, এই 4টাই হচ্ছে অন্তস্থ বর্ণ। শীষ দিলে উৎস হবে, শীষ দিলে উৎস হবে, শীষ দিলে উৎস হবে। এটা কেমনে হবে? এটা তারও সহজ। কিভাবে? আচ্ছা, আমরা শীষ বাজাই না তখন স ধ্বনির মতো উচ্চারণ। আচ্ছা, আর হবের মধ্যে হ আছে। এই শীষ বর্ণ মানে হচ্ছে যেগুলো উচ্চারণের সময় শীষের মতো ধ্বনি তৈরি হবে বা বাতাসটা দীর্ঘক্ষণ আটকে রাখা যাবে। উৎস ধ্বনিও তাই, যেটা উচ্চারণ করার সময় জিহ্বার অগ্রভাগ উৎস হবে বা গরম হবে বা বাতাসটাকে অনেকক্ষণ ধরে রাখা যাবে। এই শীষ বর্ণ বা উৎস বর্ণ হচ্ছে 4টা। স, 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 হ, মানে আপনি অনেকক্ষণ বাতাস ধরে রাখতে পারবেন। এই 4টা, 3টা স এবং হ, 3টা স এবং হ, এই 4টা হচ্ছে শীষ বর্ণ বা উৎস বর্ণ। 3টা স এবং হ, এই 4টাই হচ্ছে শীষ বর্ণ, 4টাই হচ্ছে উৎস বর্ণ। মনের রবে জল, এটা কি? মনের রবে জল হচ্ছে ফলা। আমরা কিছুদিন আগে পড়েছিলাম না যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপের নাম হচ্ছে কার, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা। ফলা হচ্ছে মাত্র 6টা, ফলা হচ্ছে মাত্র 6টা, ফলা হচ্ছে মাত্র 6টা, ফলা মাত্র 6টা। ম, ন, র, ব, জ, ল। মনে রবে জল, ম, ন, র, ব, জ, ল, এই 6টাই হচ্ছে ফলা। ম, ন, র, ব, জ, ল, এই 6টাই হচ্ছে ফলা, এই 6টাই হচ্ছে ফলা। মনে রেখেছে। ফলা মানে কি? ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত, কিছু দেখেন না, জফলা, রফলা, ওগুলা। আচ্ছা, পাশে বসা ললিতা মানে কি? আমাদের একটা বর্ণ আছে যেটা উচ্চারণ করার সময় বাতাসটা জিহ্বার 2 পাশ দিয়ে বের হয়, জিহ্বার 2 পাশ দিয়ে বের হয়। এই জিহ্বার 2 পাশ দিয়ে বের হয় বলে এটাকে বলা হয় পার্শ্বিক বর্ণ। পার্শ্বিক মানে পাশে, পার্শ্বিক মানে পাশে, জিহ্বার 2 পাশ দিয়ে বের হয় বলছি না, পার্শ্বিক মানে হচ্ছে পাশে, 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 জিহ্বার 2 পাশ দিয়ে বের হয় তো। আচ্ছা, উচ্চারণ করেন আপনারা নিজেরাই পারবেন। ল, 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 ল বললে দেখবেন বাতাসটা জিহ্বার 2 পাশ দিয়ে বেরোচ্ছে। ল, ল, এই লটা উচ্চারণের সময় জিহ্বার 2 পাশ দিয়ে বের হয়, এই জন্য ল হচ্ছে পার্শ্বিক বর্ণ, ল হচ্ছে পার্শ্বিক বর্ণ। আর পাশে বসা ললিতা মানে কি? পাশে মানে পার্শ্বিক মানে পাশে, আর ল তো ল, পাশে বসা ললিতা, পাশে বসা ললিতা, পাশে বসা ললিতা। ওকে, বা লালু যেটাই লিখেছেন, পাশে মানেই পার্শ্বিক, লালু ললিতা মানেই ল, লালু মানেই ল। তারণজাত, তারণজাত মানে এমন একটা বর্ণ, একটা না সরি 2টা বর্ণ, যেগুলো উচ্চারণের সময় বাতাসটা খুব দ্রুত গতিতে বের হয়, মানে কেউ তারা দিচ্ছে, তাড়াতাড়ি বেরোনোর জন্য, মনে হয় কেউ তারা দিচ্ছে। তো এই তারণজাত, এটা 2টা বর্ণ, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তারণজাত নামের মধ্যে বর্ণ 2টা লুকিয়ে আছে, তারণজাত নামের মধ্যে বর্ণ 2টা লুকিয়ে আছে। তারণজাত যেটা সরটা আছে,
এই ডয় শূন্য র এবং এটা যে দীর্ঘ উচ্চারণ ডয় শূন্য র, ডয় শূন্য র, ঢয় শূন্য র, এই দুইটাই হচ্ছে তালঞ্জাত, নামের মধ্যে লুকিয়ে আছে। কম্পনজাত, কম্পনজাত হচ্ছে একটা র। র এর ব্যাপারটা কি, আমরা তো নরমালি বলি না রায়, রাহাত, ওকে, আর কি আছে রারো। সো র উচ্চারণ করার সময় নরমালি বলে ফেলি, কিন্তু র এর উচ্চারণ কিন্তু নরমালি হবে না। র উচ্চারণ করার সময় জিহ্বার যে অগ্রভাগটা আছে, মানে জিহ্বার যে আগাটা আছে কাঁপবে, র র, যে চানা চুর করাটা ওরকম আর কি। তো যেখানে আপনি র দিয়ে শুরুতে কিছু পাবেন, আপনাকে উচ্চারণ করতে হবে রাহাত, রায়, ওকে, রিয়াদ, 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 কাঁপবে। এই জন্য এটাকে বলে কম্পনজাত, জিহ্বার অগ্রভাগ কাঁপে। যদি আমরা লেখার সময় মানে বলার সময় কাঁপাই না, কিন্তু কাঁপানো উচিত। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আনুনাসিক। আনুনাসিক বা সামানুনাসিক যেটাই আমরা বলি। আনুনাসিক হচ্ছে একটা, এটা হচ্ছে চন্দ্রবিন্দু। আনুনাসিক হচ্ছে চন্দ্রবিন্দু। আনুনাসিক মানে কি আসলে? আনুনাসিক মানে হচ্ছে নাকের সাথে সম্পর্ক তৈরি করে দেয়া, নাকের সাথে সম্পর্ক তৈরি করে দেয়া, নাকের সাথে সম্পর্ক তৈরি করে দেয়া। কারণ চন্দ্রবিন্দু নাকের সাথে সম্পর্ক তৈরি করে দেয়, এই জন্য চন্দ্রবিন্দুকে বলা হয় আনুনাসিক। কিভাবে সম্পর্ক তৈরি করে দেয়? আচ্ছা দেখেন, আমরা যখন বলছি পা, যখন আমরা বলছি পা, নর্মালি পা বলছি। যখন আমরা বলছি দা, নর্মালি দা বলছি। আচ্ছা, কিন্তু যখন আমি বলছি পাঁচ, আপনার তো মনে হবে এটা তো সঠিক না, চন্দ্রবিন্দু আছে, হ্যাঁ, এটার উচ্চারণ কি বলেন তো, পাঁচ না পাঁচ? নর্মালি পয়ের যে উচ্চারণটা আছে, পয়ের উচ্চারণ হয় ঠোঁট থেকে, পা, পা, পাপা, পাপ, পাপি, তখন কিন্তু আপনি নাক দিয়ে উচ্চারণ করেন না। কিন্তু যখনই পাঁচ বলেন, তখন উপরে একটা চন্দ্রবিন্দু আছে, তখন এটাকে পাঁচ বললে হবে না, এটা পাঁচ না, এটা পাঁচ না, এটা হচ্ছে পাঁচ, 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 নাক দিয়ে উচ্চারণ করতে হবে। প তো ছিল ঠোঁটের বর্ণ, প ফ ব ঠোঁটের বর্ণ, নাক দিয়ে কেন করবো? উচ্চ চন্দ্রবিন্দু আছে তাই। আপনি যখন বলছেন দাদা, দাদা, নর্মালি দ বলছেন। আপনি যখন বলছেন দুধ, নর্মালি দ বলছেন। দটা মূলত আমাদের দন্তবর্ণ, দাঁত থেকে উচ্চারিত হয়, দাদা, ওকে, অথবা দা, ওকে, অথবা দাগ, নর্মালি। কিন্তু আপনি যখন দাঁত বলছেন তখন কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এখানে একটা চন্দ্রবিন্দু আছে। চন্দ্রবিন্দু থাকলে তো আপনি নর্মালি বলবেন না দাঁত, তখন বলবেন দাঁত, দাঁত, দাঁত। তখন আপনি দটা নাক দিয়ে উচ্চারণ করতে বাধ্য, মানে নাসিকা দিয়ে উচ্চারণ করতে বাধ্য। কেন আপনি দাঁতের বর্ণ দ তাকে নাসিকা দিয়ে উচ্চারণ করলেন বলেন তো? কারণ চন্দ্রবিন্দু আছে তাই। একই রকম ভাবে পাঁচের মধ্যে প ছিল আমাদের ঠোঁটের বর্ণ, এই ঠোঁটের বর্ণ কেন আমরা নাক দিয়ে করেছি? চন্দ্রবিন্দু ছিল তাই। এই চন্দ্রবিন্দু অন্যকে নাকের সাথে সম্পর্ক তৈরি করে দেয়, এই জন্য চন্দ্রবিন্দুর নাম হচ্ছে আনুনাসিক। চন্দ্রবিন্দুর নাম আনুনাসিক। আবারও খেয়াল করেন, কম হলে স্পর্শ, কম হলে স্পর্শ মানে কম, ক থেকে ম পর্যন্ত এই বর্ণগুলোর নাম হচ্ছে স্পর্শ বর্ণ। অন্তে রবে জল, অন্তে মানে হচ্ছে অন্তস্থ বর্ণ, অন্তস্থ বর্ণ চারটা, র, ব, জ, ল। শীষ দিলে অশ্ব হবে, শীষ বলতে তিনটা স আর হ বুঝি আমরা, তিনটা স এবং হ, এই তিনটা স এবং হ, এই টোটাল চারটা হচ্ছে অশ্ব বর্ণ বা শীষ বর্ণ। মনে রবে জল, মন, র, ব, জ, ল, চারটা হচ্ছে ফলা। পাশে বসা ললিতা, পাশে মানে পার্শ্বিক বর্ণ, ললিতা মানে ল। তারণজাত, তারণজাতে ব্যতিক্রমী যে রটা আছে এটাই তারণজাত, আর এরকম ব্যতিক্রমী র আছে দুইটা। কম্পনজাত একটা, বয়সের। আনুনাসিক, অনুনাসিক হচ্ছে একটা, সেটা হচ্ছে চন্দ্রবিন্দু। ওকে, এটা দেখেন মোটামুটি বুঝতে পেরেছেন কিনা এই কনসেপ্টটা? ব্যঞ্জন বর্ণেরই এতগুলো প্রকারভেদ একটু বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের, ওকে, আমরা একটু গল্পই বলেছি, কারণ গল্প শর্ট করেছি, মোটামুটি এক দুইবার লিখে পড়লে কিন্তু সহজ হয়ে যাচ্ছে। এরপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে উচ্চারণের রীতি অনুসারে প্রকারভেদ, উচ্চারণের স্থান অনুসারে প্রকারভেদ, বর্গ অনুসারে 5টা প্রকার। তো এই ব্যাপারটার জন্য আমরা পরাশ্রয়ী বর্ণের একটা কনসেপ্ট আছে, একটু আলোচনা করে নিই। আমাদের উচ্চারণের রীতি, রীতি মানে নিয়ম আর
ঘোষ অঘোষ অথবা অপর্ণ অপ্রাণ, এটা আমরা একটি চার্ট দেখে বিস্তারিত করবো। স্থান অনুসারে 5 প্রকার, এটা আমরা চার্ট অনুসারে দেখবো। বর্গ অনুসারে 5টা প্রকার করি আমরা। যে স্পর্শ বর্ণ ছিল 25টা, এই 25টা স্পর্শ বর্ণকে আমরা 5টা করে ভাগ করে ফেলি, প্রত্যেক 5টাকে বলে একটা বর্গ। তাহলে 25টা বর্ণ 5টা করে ভাগ করলে 5টা বর্গ হয়েছে। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপের নাম ফলা, আমরা অলরেডি পড়ে ফেলেছি। বলেন তো ফলা কয়টা? ফলা 6টা। মনে, রবে, জল। ওকে, ডান। পরাশ্রয়ী বর্ণ, পরাশ্রয়ী বর্ণ হচ্ছে 3টা। পরাশ্রয়ী বর্ণ হচ্ছে 3টা। পরাশ্রয়ী বর্ণ মানে কি? পরাশ্রয়ী বর্ণ মানে যেটা স্বাধীনভাবে কিছু করতে পারে না। পরাশ্রয়ী ব্যঞ্জন মানে যে ব্যঞ্জন বর্ণগুলো স্বাধীনভাবে কিছু করতে পারে না, অন্যের উপর নির্ভর করে চলে, সেগুলো হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। যেমন অনুস্বার, মানে নিজে নিজে করতে পারে না। বিসর্গ, নিজে নিজে কিছু করতে পারে না। চন্দ্রবিন্দু, নিজে নিজে কিছু করতে পারে না। এই 3টা হচ্ছে পরাশ্রয়ী। অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই 3টা হচ্ছে পরাশ্রয়ী। অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই 3টা হচ্ছে পরাশ্রয়ী, নিজে নিজে কিছু করতে পারে না, অন্যের উপর নির্ভর করে চলে। আচ্ছা, এরপরে আমরা যে স্পর্শবর্ণ পড়ছিলাম না, কয়টা ছিল স্পর্শবর্ণ? 25টা। আচ্ছা, এই 25টাকে নিয়ে আমাদের একটা চার্ট করতে হবে। এই 25টাকে আমরা 5টা করে ভাগ করি। 25টাকে 5টা করে ভাগ করলে কয়টা ভাগ দাঁড়াবে? 5টা ভাগ দাঁড়াবে। তো এই 25টা বর্ণকে যে 5টা ভাগে ভাগ করি, প্রত্যেক ভাগকে বলা হয় এক একটা বর্গ। তাহলে বর্গ কয়টা হবে? 5টা। 25টা বর্ণকে আমরা সিরিয়ালি 5টা করে ভাগ করব। 25টা বর্ণকে যদি আমরা সিরিয়ালি 5টা ভাগ করি, তাহলে 5টা ভাগে দাঁড়াবে। প্রতি 5টা বর্ণকে বলা হয় একটা বর্গ। তো এই চার্টটা আমরা কালকে পড়বো, এবং চার্টটা কালকে পড়ার পর আমরা এই অধ্যায়ের যাবতীয় যত প্রশ্ন আছে, এটা বিসিএস এর হোক, জবের হোক, অ্যাপ্লিকেশন টাইপের যে প্রশ্নগুলো আছে সবগুলো আমরা কালকে সলভ করব। আপনাদের কাজ হচ্ছে কালকের আগ পর্যন্ত, ক্লাসের আগ পর্যন্ত আমরা যতটুকু আজকে পড়িয়েছি এবং গত ক্লাসে পড়িয়েছি, যেটা শীট আমি আজকে আপনাকে পাঠিয়ে দিব, সবটুকু একটু ভালো করে দেখবেন। শুধু চার্টটা ছাড়া আমরা শীট আপনাকে ফুলই পাঠিয়ে দিব। চার্ট ছাড়া বাকি সবগুলো একবার একটু ভালো করে পড়বেন। দেখবেন যে মোটামুটি একটু সহজ না, অনেক ভালোভাবে এটা শেষ করা যাচ্ছে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। কালকে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আর কোনো প্রশ্ন থাকলে রেজ করেন, প্রশ্ন না থাকলে লিখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে আবারও। আসসালামু আলাইকুম।